আকাশ সেই আলোর দিকে তাকিয়ে একমনে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখল রাতুলের নাম ভেসে আসছে। কল ধরতে ওপাশ থেকে রাতুল বলল, এই তুই নাকি শিয়াকে দেখা করতে বলছিস? হুম, হ্যাঁ। কতক্ষণ লাগে আসতে? কল করছি ঘন্টাখানেক হয়ে যাচ্ছে। আরে শোন, সেটাই তো বলতে কলটা করেছি। সে বেরিয়ে গেছে তুই কল করার আরও আধ ঘন্টাকে। মানে কি? হ্যাঁ, হাসান জানতো না। এখানে খুঁজতে আসার পর বললাম চলে গেছে। তখন জানলো তুই নাকি আর্জেন্ট দেখা করতে বলছিস। হ্যাঁ, ওর ছোট বোনটা এসেছে। আকাশ বাকি ঘটনা সংক্ষেপে জানে রাতুলকে। রাতুল শুনে উত্তেজিত হয়ে বলে, বলিস কি? সে তো ওর বোনের কথাই বলে বেরিয়ে গেল। ওর ফোন সাইলেন্ট থাকায় দেখতে পায়নি। ওর বোনটা নাকি অনেকবার কল দিয়েছে। তারপর ও যখন কল ব্যাক করছে তখন ফোন সুইচ অফ দেখাচ্ছিল। মেয়েটা নাকি বাসায় একা, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমরাই যেতে বললাম আর কি। বুঝেছি। তবে এত রাতে একা যাবে কিভাবে? একা ছেড়েছিস কেন? না না, পাগল নাকি? আমাদের একটা দায়িত্ব আছে তো। অফিসের গাড়ি দিয়ে পাঠিয়েছি ওকে। শোন, একটা কাজ কর, শিয়াকে কল দে, দিয়ে ওর বোনের ব্যাপারটা জানা। ওই নিশ্চয়ই মেয়েটাকে খুঁজছে। আমি মেয়েটাকে নিয়ে শহরে ব্যাক করছি। পৌঁছে পৌঁছে দিচ্ছি বাসায়। রাতুলের সাথে কথা শেষ করে হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে তাঁবুর সামনে এসে দাঁড়ায়। হুম, আসবো ভিতরে? প্রিয়া যেন অপেক্ষাতে ছিল আকাশের বেড়া। আসুন। আকাশ ভেতরে গিয়ে দেখে খাওয়া শেষ করে প্রিয়া বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। এখন অনেকটা ফ্রেশ লাগছে তাকে। আকাশ প্রিয়ার শিয়ার কথা বলতে প্রিয়া কপাল চাপড়ে ওঠে। মহা মুশকিল। আজ সারাদিন আপুর সাথে এই গোলকধাঁধাই খেলছি আমি। আমি বাড়ি যাব কিভাবে এখন? কেন যেখানে দিয়ে এসেছিলে? আকাশের কথায় প্রিয়া ভয় পেয়ে গেল। চোখ বড় বড় করে বলে উঠল, অসম্ভব। আমি একা কিভাবে যাব? যেভাবে এসেছিলে তখন তো দিন ছিল। আকাশ এবার মজা হেয়ালি প্রিয়া ধরতে পারেনি। আকাশের গলা বেশ গম্ভীর করে বলল, আমি শহরে ফিরছি। চাইলে হ্যাঁ হ্যাঁ, আমাকে প্লিজ সাথে নিয়ে চলুন। মানুষজন আছে এমন কোনো এরিয়াতে নামিয়ে দিলে হবে, আমি ফিরতে পারবো। আকাশ ভুরু কুচকে তাকিয়ে রইল। পুচকে মেয়ে তাকে কি মনে করে? এতটা ইরেসপন্সিবল? আশ্চর্য। চলো বলে আকাশ বেরিয়ে আসে তাঁবু থেকে। প্রিয় পিছন পেছন বেরিয়ে আসে। আকাশ রাতুলকে মেসেজ করে জানিয়ে দেয় সে চলে যাচ্ছে। এদিকটা যেন সামলে নেই। আকাশ গাড়ি অবধি যেতে যেতে প্রিয়ার পা ব্যথা হওয়ার জোগাড়। জঙ্গল থেকে বেরিয়ে যে রাস্তায় গাড়ি রাখা, সেখানে আসতে 15 মিনিটের মতো সময় লেগে যায়। গাড়িতে উঠে বসতে প্রিয়া হাঁপ ছেড়ে বাঁচল। কি শুনশান এলাকা রে বাবা! কাজ হচ্ছে যেখানে সেখানকার ওদিকটা ছাড়া পুরো রাস্তায় একটা গাড়ি নেই, আর না আছে মানুষের যাতায়াত। কেমন ভুতুড়ে পরিবেশ। আকাশ সিটে বসতে বসতে বলে, সিট বেল্ট বেঁধে নাও। প্রিয়া সিট বেল্ট হাতে নেয়। বুঝতে পারে না কীভাবে লাগাবে। পাচ্ছি না তো। আকাশ বিরক্ত হয়ে তাকায়। সামান্য একটা সিট বেল্ট লাগাতে পারছো না? প্রিয়া এবার অপমানিত বোধ করে। মুখে কিছু না বলে না, গাল ফুলিয়ে বসে থাকে। সিট বেল্ট বেঁধে আকাশে প্রিয়ার মুখের দিকে তাকায়। বাইরে ঠান্ডা, কিন্তু এতটা হেঁটে আসার কারণে মেয়েটা ঘেমে নেমে একাকার। গাড়িতে আলো সেই ঘাম চিকচিক করছে। কপাল থেকে গড়িয়ে পড়ছে গালের দিকে। আকাশ খুব করে ইচ্ছে করছে মেয়েটার মুখটা আলতো করে ছুঁয়ে দিতে, ভেজা মুখটা মুছিয়ে দিতে। এলোমেলো দৃষ্টি দ্রুত সরিয়ে বড় নিঃশ্বাস ছাড়ে। বোতল থেকে পানি খেয়ে শুকনো গলাটা ভেজায়। গাড়ি স্টার্ট করে। ভীষণ নীরব আশপাশ। রাস্তায় না আছে আর একটা মানুষ বা গাড়ি, না আছে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো লোকালয়। গাড়ি আপন মনে চলছে সেই নীরব আধারময় রাস্তায়। প্রিয়ের কেন মনে হচ্ছে তার দিকে কেউ তাকিয়েছে, বারবার তার দৃষ্টি দিচ্ছে সেদিকে। হেঁটে আসার দরুন সেই যে ঘেমে গিয়েছিল, শরীরটা এখনো ঘামে চিটচিট করছে। গাড়িতে দুজনে, ভিতরে দুজনে চুপ। আকাশে এক মনে গাড়ি চালাচ্ছে। প্রিয়া অসুস্থ হচ্ছে খুব কেন জানি। এসি থাকা সত্ত্বেও ঘামছে এখনো। আচ্ছা, লোকটা কি পারফিউম ব্যবহার করে? পুরুষ মানুষের গায়ের গন্ধ কি এতই সুন্দর হয়? প্রিয়া চোখ বাঁকিয়ে তাকায়। শার্টের উপরে দুটো বোতাম খোলা। শার্টে রক্তের দাগ শুকিয়ে গেছে, গলার কাছে তাই।
প্রিয়া একটু ভালো করে দেখায়। আর 5টা ছেলের মতো সিগারেট খাওয়া আধপোড়া কালচে ঠোঁট নয়, কপালের বাপাশে একটা তিল, ওই তো গলায় অ্যাডামাস আপেলের উপর একটা তিল। ছেলে মানুষ এত ড্যাশিং হয় কীভাবে? আচ্ছা, ছেলেটা কি বিবাহিত? বউ আছে? নেই বোধহয়। তবে গার্লফ্রেন্ড নিশ্চয় আছে। জিজ্ঞাসা করবো? না থাক। কী ব্যাপার, তার মন খারাপ হচ্ছে কেন? তাতে এত হ্যান্ডসাম গুড লুকিং ড্যাশিং ছেলে না থাকাটাই অস্বাভাবিক। প্রিয়া এক মনে দেখে যাচ্ছে আকাশকে। সে খেয়াল করলো আকাশও ঘামছে। গাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে গলা বেয়ে শার্টের ভিতরে চলে যাচ্ছে। বুকটা ঘেমে জল জল করছে। কি আশ্চর্য! ও, হয়েছেটা কি? গাড়ির ভিতরে এসি চলছে ফুল পাওয়ারে, অথচ গরম লাগছে। লাগছে তো লাগছে, এই লোকটার কেন লাগছে প্রিয়া বুঝে পায় না। আপনি কি খুব বেশি হ্যান্ডসাম? আকাশের গলা পেয়ে চমকে আমি কি খুব বেশি হ্যান্ডসাম? আকাশের গলা পেয়ে চমকে ওঠে প্রিয়া। এদিক সেদিক দৃষ্টি ফেরাতে ব্যস্ত হয়ে বলে, কী হলো? বললে না? আমি কীভাবে বলবো? কেন, রাত কেনা কি তুমি? আকাশের কথায় খেপে গেল প্রিয়া। তাকে রাত কেনা বলেছে মানে? আজব মানুষ তো। রাত কেনা হলে হেঁটে গাড়ি অবধি আসতে পারতাম আপনি। কেন মনে হলো আমি রাত কেনা? তখন থেকে তাকিয়েছ, খেয়াল করেছিলাম, ভাবলাম আমিই বোধহয় খুবই সুন্দর। তা জিজ্ঞাসা করতেই তো বললে জানো না। তাই ভাবলাম তাকিয়েছিলে হয়তো, কিন্তু দেখতে পারছিলে না। আকাশ হেলে বুঝতে পেরে তেতে উঠল প্রিয়া। গলা উঁচু বলল, মোটেও তাকিয়েছিলাম না আপনার দিকে। আমি কি মনে করেনটা কি নিজেকে? ছিলে না তাকিয়ে? একদমই না। আমি তো বাইরে তাকিয়েছিলাম। আমাকে ডিঙিয়ে বাইরে অন্ধকারে কি চোখ আদৌ যেতে চাচ্ছিল? ধরা পড়ে যাওয়ার নিজের উপরে রাগ হচ্ছে তা? কিছু না বলে জানলার কাছ নামিয়ে দিল। হুড়মুড় করে ঠান্ডা বাতাস চোখ মুখ লাগতে লাগলো। আকাশ এক নজর তাকালো মেয়েটার দিকে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বাতাসে। চোখ মুখে আছড়ে পড়ছে বারবার। মেয়েটা সরছে না। আকাশ কপাল কুঁচকে সামনে তাকায়। কী সমস্যা মেয়েটার? মুখ চুল আড়াল করে দিচ্ছে। সরাচ্ছে না কেন চুলগুলো? তার তো ইচ্ছে করছে নাকি চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু পারছে না। এ দায় কি এ মেয়েটার নয়? বারবার চোখ চলে যাচ্ছে তার মেয়েটার দিকে। কি নিষ্পাপ চেহারা, মুখটা কেমন শুকিয়েছে, হয়তো সারাদিনের ধকল গেছে। আনমনে চেয়ে আছে বাইরেটা। মেয়েটা এত ঠান্ডায় তার মতো ঘামছে কেন? সেই বা কেন ঘামছে? খেয়াল করছে সে। মেয়েটার দিকে চোখ পড়তে তার ভয়াবহ গরম লাগছে। প্রিয়া বারবার ঠান্ডা মেজা বাতাসে শুকিয়ে যাওয়া চোট কামড়ে ভেজাচ্ছে। এ তো মহা সমস্যা। মেয়েটা আজ তাকে দিয়ে অ্যাক্সিডেন্ট করাবে। আকাশে হুট করে ব্রেক কষে রাস্তায়। হঠাৎ ব্রেক করে চমকে ওঠে প্রিয়া। প্রায় করে আর্তনাদ করে উঠল। হায় হায়, কী হলো? আকাশ কঠিন চোখে একবার মেয়েটার দিকে তাকায়। গাড়ি থেকে বেরিয়ে এসো, দরজার শব্দ করে লাগায়। প্রিয়া বুঝতে পারে না হঠাৎ গাড়ি থামানোর কারণ। আকাশকে ওভাবে নামতে দেখে সেও নেমে পড়ে। অস্থির হয়ে আকাশের পাশে এসে দাঁড়ায়। কী হলো? কী সমস্যা? গাড়ি থামালেন কেন? আকাশ চোখ তুলে প্রিয়ার দিকে। গাড়ি বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। এখনো মুখের উপর কয়েক গোছা জোরে শ্বাস ছাড়ছে। মেয়েটা আবার গাড়ি থেকে নেমে এলো। কী হলো? শরীর খারাপ লাগছে নাকি? শ্বাস ছাড়ছেন কেন জোরে জোরে? পানি আনবো? আকাশ ধমকে ওঠে কর্কশ গেলে। কে নামতে বলছে গাড়ি থেকে? একটু শান্তি দেবে না তুমি? কি আশ্চর্য! সে কি করলো? সে তো চুপচাপ বসেছিল। তার দোষ কীভাবে হয়? এই যে, সে যে এক সেকেন্ড কথা না বলে থাকতে পারে না, অথচ এই লোকটার গাড়িতে বসে একটাও কথা বলছে না। প্রিয়ার এই কম্প্রোমাইজ কি এই লোক বোঝে? বোঝে না। সেও বোঝাবে না। কে সে? আমি কি করলাম? আমাকে বকছেন কেন? আজব লোক, বলে গটগট করে গাড়িতে গিয়ে বসলো প্রিয়া। আকাশ জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। গিয়ে বসলো ড্রাইভিং সিটে। জানলার কাচ নামিয়ে গাড়ি স্টার্ট করলো। আকাশ এবার মনে মনে প্রাণ করলো কিছুতেই মেয়েটার দিকে ফিরেও তাকাবে না। বেহায়া মন সেটা মানবে? চোখটা হয়েছে বেহায়া, মনটার সাগরেদ। চোখটা সামনে ফোকাস করা বাদ দিয়ে বারবার তাকাচ্ছে এদিক ওদিক। প্রিয়া এই লোকটার উপর দারুণ রাগ হচ্ছে। এভাবে ধমক দিলেই কেন তাকে? এই মেয়ে, চুলগুলো খোঁড়া লাগছিস কেন? বাঁধতে পারবো না রাবিশ। এবার প্রিয়ার
চোখ ভেঙে পানি গড়িয়ে পড়তে চাইছে। সে হঠাৎ আকাশের ধমকের কারণ কিছুতেই ধরতে পারছে না। আমি এবার কি করলাম? আকাশ সামনের দিকে তাকিয়ে বিরক্ত বলে উঠল, রাবিশ, এই এলোমেলো চুলগুলো বাঁধতে বলছি, আমি ড্রাইভ করতে পারছি না। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। তার চুলগুলো কিভাবে ড্রাইভিংয়ের সমস্যা হয়? এমন তো না যে চুল গিয়ে ওনার চোখে মুখে লাগছে। কথায় কথায় ধমকাধমকি কি আপনার সমস্যা? চুলের জন্য আপনার কি সমস্যা হচ্ছে সেটা তোমার জানার বিষয় নয়। চুল খোলা রাখা আমি পছন্দ করি না। বাঁধো, ইটস ডিস্ট্রাক্ট মি। পিয়ার ইচ্ছে করলো লোকটার চুলগুলো হাতের মুঠোয় নিয়ে ঝাঁকিয়ে দিতে। গাল ফুলিয়ে আলতো করে হাতে খোপা করে নিল চুলগুলো। বুকের ওপর আড়াআড়ি হাত ভাঁজ করে বাইরে তাকিয়ে রইল। পিয়া ঘুমিয়ে আছে। আকাশ জানলার কাজ তুলে দিল, এসি কমিয়ে দিল। পৌঁছাতে আরও ঘন্টাখানেক লাগবে। 10 মিনিটের মাথায় প্রচণ্ড শব্দে ধাক্কা খেয়ে ঘুম ভেঙে গেল প্রিয়ার। গাড়ি ব্রেক করার কারণে চমকে উঠছে। সে আকাশের দিকে তাকিয়ে ভীতু গলায় জিজ্ঞাসা করলো, আবার আমাকে দোষ দিবেন না কিন্তু, আমি কিছু করিনি। আকাশ কপাল কুঁচকে তাকায় প্রিয়ার দিকে। এতটুকু ঘুমে চোখ মুখ টমেটোর মতো ফুলে গেছে। কিছু না বলে বেরিয়ে এসে গাড়ি থেকে। গাড়ির সামনে ধোঁয়া উঠছে। এই সময় এই ঝামেলা হতে হলো। জোরে জোরে গাড়ির উপর লাথি দিল সে। মেজাজ খারাপ, ড্যামিট। প্রিয়া আবার বেরিয়ে এসলো। সেও দেখতে পেল ধোঁয়া। কী হচ্ছে? গাড়ি গরম লাগছে। এখন সে দৌড়াদৌড়ি করবে না, বলল, বসে থাকো সারা রাত। আকাশের খোঁটা দেওয়া কথায় প্রিয়ার রাগ হলো। বললে হয় কি সমস্যা? দেখতেই তো পাচ্ছ না? বোঝাই তো যাচ্ছে সমস্যা হয়েছে। দেখতে হবে? এত কথা না বলে গাড়িতে গিয়ে বসো। প্রিয়া মুখ বাঁকিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। রাবিশ। আকাশ বিরক্ত মাখা গলা পেয়ে আবার এগিয়ে আসলো প্রিয়া। তোমাকে না বললাম গাড়িতে গিয়ে বসো? রাতের রাস্তা দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, বুঝতে পারো না? এবার অবশ্য আকাশের ধমকে গা করল না প্রিয়া। সে খুব বুঝতে পারছে গাড়ির ভালো রকমের সমস্যা হয়েছে। আকাশ রাতুরকে কল করে জানিয়ে দেয় দ্রুত একটা গাড়ি পাঠাতে। প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে তারা মাঝ রাস্তায়। এখনও তাদের গাড়ি এসে পৌঁছায়নি। প্রিয়াকে গাড়িতে গিয়ে বসতে বলে আকাশ বারবার। সে কিছুতেই যাচ্ছে না। সেও আকাশের আশেপাশে ঘুরঘুর করছে, দূরে কোথাও শিয়াল ডাকছে। প্রিয়া ভয়ে জড়সড় হয়ে বারবার আকাশকে ঘেঁষে দাঁড়াচ্ছে। আকাশ বিরক্ত। না না, মেয়েটাকে কিছু কথা বললেও শোনে না। এই মেয়ে তো আর বুঝেও না সে আশেপাশে থাকলে আরেকজনের বুকের ভিতর কিছু একটা হয়। এই অন্ধকার রাতে মাঝ রাস্তায় এত কাছে এসে দাঁড়িয়ে থাকার মানে হয়? তার উপর মেয়েটার বেয়াদব চুলগুলো আবার খুলে এলোমেলো হয়ে আসছে, আর আবার মুখের উপর উড়ে এসে পড়ছে। আর এই মেয়ে ঠোঁট কামড়ে ঠোঁট ভেজানো স্বভাব তো আছে। আর কিছুক্ষণ এই মেয়ে তার কাছে ঘেঁষলে তার জঙ্গলে ছুট লাগাতে হবে অসহ্য অনুভূতি থেকে পালাতে। প্রিয়ার ঠান্ডা লাগছে এখন। আবার গাড়িতে একা একা বসে থাকতে ভয় লাগছে। আশপাশে তাকিয়ে এসে নিস্তব্ধ চারিপাশ, অথচ ঝিঝি পোকার আওয়াজের সাথে মাঝে মধ্যে কোথা থেকে বন্য শেয়ালের গলা পাওয়া যাচ্ছে। ভয়ে তা হাত পা ধরে আসছে। সে তো হরর মুভি থেকে দেখেছিল যত কাহিনী শুরু হয় এই ধরনের রাস্তার মাঝে। আরেকটি ঘেঁষে দাঁড়ালো আকাশের কাছে। হঠাৎ আবার শেয়ালের ডাকে চমকে খামচে ধরে আকাশের শার্ট। আকাশ তাকায়। মেয়েটা চোখ মুখ বন্ধ করে আছে, কপাল কুঁচকে যথারীতি কামড়ে ধরে আছে নিজের ঠোঁট। প্রিয়া আবার চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কী ব্যাপার বলুন তো? আপনার লোক আসতে এতক্ষণ লাগে? জানিয়েছেন তো নাকি? মানে কি? মেয়েটা কি বোঝাতে চাইছে? এই গভীর রাতে তার মতো একটা ইডিয়েটকে নিয়ে জনমানবহীন এলাকার জঙ্গলে মাঝরাতে মশার কামড় খেতে তার ভালো লাগবে? বুড়ো যে ধমক দেয়, আমার কি খুব ভালো লেগেছে তোমার মতো ইডিয়েটকে সাথে নিয়ে দাঁড়িয়ে থাকতে? ইডিয়েট বলে প্রিয়া রেগে যায়। ইডিয়েট কাকে বলছেন? হ্যাঁ, কাকে বলছেন? গাড়ি আমার জন্য খারাপ হয়েছে? এখন তো আমার মনে হচ্ছে আপনি ইচ্ছে করে এত সব নাটক করছেন গাড়ি খারাপ হওয়ার, একটা একটা মেয়েকে সাথে পেয়ে। আকাশ প্রিয়ার কথা শেষ হওয়ার আগে রেগে গিয়ে হাত টেনে জোরে ধাক্কা দিয়ে নিয়ে এতে ফেলল গাড়ির উপর। প্রিয়া ব্যথায় গুঙিয়ে উঠল প্রিয়া। আকাশ তার দুপাশে হাত দিয়ে গাড়ির উপর হাত রেখে তার মাঝে বন্দি করলো নিজের সামনে। প্রিয়া চোখ খিচে বন্ধ করে ফেলল ভয়ে। সাথে এটাও টের পেল সত্যি ইডিয়েটের মতো কি ভুলভাল বলে ফেলেছে।
মানুষটা তাকে বাঁচালো আর রেগে গিয়ে তাকেই এত বাজে কথা বলে ফেললো। দুজনের নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরে। তির তির করে কাঁপছে প্রিয়ার ঠোঁট, কামড়ে ধরছে নিচের ঠোঁটে। আকাশ এবার এক নজর তাকালো সে। কম্পিত বন্ধ চোখ জোড়া শুরুর থেকে গলার বাঁ পাশের কালো তিলটা অবধি একবার চোখ বুলালো। চোখ স্থির হয়ে ভেজা গোলাপি ঠোঁট জোড়ার উপর। এই মেয়ের ভেজা ঠোঁট জোড়ার উপর চোখ পড়তে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আশ্চর্য, এই যে এই বেয়াদব হৃৎপিণ্ডটা ঠুকরে বেরিয়ে আসতে চাইছে, এই বুকের বাঁ পাশের শব্দটা কি মেয়েটা শুনতে পাচ্ছে? না, পাচ্ছে না। চোখ বন্ধ অবস্থায় ও খুব কারো অস্তিত্ব টের পাচ্ছে প্রিয়া। সেই পারফিউমের ঘ্রাণ, তার বুকের ভেতর দুরুম দুরুম শব্দ। গা ছেড়ে দিতে চাইছে যেন। সামনের মানুষটার নিঃশ্বাস শুয়ে যাচ্ছে তার চোখ মুখ। তোমার সাথে চাইলে এই মুহূর্তে অনেক কিছু করতে পারি। ভুল বললাম, অনেক আগেই করতে পারতাম। যখন তুমি আমার বেডের উপর ছিলে ভেবে দেখেছো সেন ছিল না তোমার? এখনকার থেকে ভালো মতো কিছু করতে পারতাম, তাই না? এখন তো মাঝ রাস্তা, গাড়ির ভিতর। তখন রিল্যাক্সে বেডে পেয়েছিলাম তোমাকে। ছুঁয়েছি খারাপভাবে? আকাশের এহেন কথায় বড় বড় করে তাকালো প্রিয়া। আকাশের চোখ মুখ লাল হয়ে গেছে। আসলে ওভাবে বলতে চুপ। প্রিয়াকে থমকে থাম তাকিয়ে থাকে। তার শ্বাস আটকে আছে। সে তো মুখ ফসকে বলে ফেলেছে, আমি ভুল কিছু বলেছি? পারতাম কি না বলো? স্পিক আপ ড্যামেট। পারতেন, এখনও পারি। তুমি আর যে 10টা ছেলের চরিত্র বিচার করে আমাকে তাদের সাথে মিলাচ্ছ, তোমার এই ধারণা আমি সত্যি করে দিতে পারি। কিন্তু আকাশ এহনা চৌধুরীর রুচি এতটা নিচে নামে নাই যে মাঝ রাস্তায় কোনো মেয়ের অসহায়ত্বের সুযোগ নেব। সে ডাকলে মেয়ে মানুষ হুমড়ি খেয়ে এসে পড়বে। তাই পথে ঘাটে আমার কারো তোমার ওই সো কল্ড সুযোগ ওটা নেওয়ার কোনো ধান্দা আমার নেই। প্রিয়া চোখ টলমল করছে পানিতে। যতটা না আকাশের এই রূপ দেখে তার থেকে বেশি মানুষটাকে মুখ ফসকে এত বাজে কথাটা বলে দেওয়ার জন্য। এই মানুষটা আজকে তাকে না বাঁচালে এই জঙ্গলের মধ্যে এতক্ষণ তার সাথে কী কী হতে পারত সেটা ভেবে গা শিউরে উঠছে। এবার ফুঁপিয়ে কেঁদে উঠল প্রিয়া। আকাশের যেন হুঁশ পেল, ছিটকে সরে এলো অনেকটা দূরে প্রিয়ার থেকে। এভাবে এত কঠিনভাবে বলা উচিত হয়নি মেয়েটাকে। ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে এলো আবার। মাথায় হাত রাখলো পিছনের দিকে হেলানো মাথাটা। হে লিসেন লিসেন, ডোন্ট ক্রাই, ডোন্ট। আই ডোন্ট মিন ইটস সো রাফ। প্রিয়া ফুপিয়ে কেঁদে যাচ্ছে। আমার বলা উচিত হয় নেই এভাবে, ডোন্ট ক্রাই। আকাশের অস্থিরতা হওয়া দেখে এবার প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে হেঁচকে তুলতে তুলতে বলল, আমি সরি, আমাকে ক্ষমা করুন। আমি উভয় বলতে চাইনি, সরি, অনেক সরি। আপনি আমাকে বাঁচান আর আমি এভাবে বাজে কথা বললাম। ইটস ওকে, ইটস ওকে, কেঁদো না তুমি। তোমার ডিস্টার্ব থাকা স্বাভাবিক। ডোন্ট ক্রাই প্লিজ। প্রিয়া ওড়না দিয়ে চোখ মুছে তাকায়। আকাশ মাথার উপর থেকে হাতটা সরিয়ে নেয়। তখনই দূরে গাড়ির আলো ভেসে আসছে। ফোন বেজে উঠলেই আকাশের ফোন রিসিভ করতে বুঝলো তাদের গাড়ি চলে এসেছে। গাড়ি থামতে অফিসের ক্লার্ক হাসান একজন মেকানিক নিয়ে নেমে এলো। স্যার, আপনারা এই গাড়ি নিয়ে চলে যান, আমি এই গাড়ি ঠিক করে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। আকাশ প্রিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসে। অফিস থেকে রাতুলের ফোন পাওয়ার পর যেন নিশ্চিত হলো শিয়া। প্রিয়া এতবার কল দেখে ব্যাক করে ফোন বন্ধ পেয়ে এক প্রকার ছুটে ছুটে এসেছিল বাসায়। আসার পর প্রিয়াকে না দেখতে পেয়ে পাগল প্রায় অবস্থা। সে বুঝতে পারছে না কি এমন দরকার যে বাসায় না আসে। সে কেন শিয়ার অফিসে চলে গেল। সে ব্যস্ত হয়ে পায়চারি করছে। এতক্ষণে আসছে না কেন? আধ ঘন্টার মধ্যে গাড়ির শব্দে ছুটে বেরিয়ে এলো শিয়া। গাড়ি থেকে প্রিয়া আর আকাশকে নেমে আসে। আকাশকে দেখে থমকে গেল তার মুখ। প্রিয়া এসে বোনের সামনে অভিমানের চোখে দাঁড়ালো। সে ব্যস্ত সে বলল, পিউ, ঠিক আছিস তুই? আমার সাথে কথা বলবি না তুই? ফোন সাথে থাকে কি দরকারে যদি প্রয়োজনের সময় নাই পাওয়া যায়? বোনের অভিমান বুঝলো প্রিয়া। এক হাতে জড়িয়ে নিল নিজের সাথে। ভুল হয়ে গেছে আমার বোন, আর কখনো হবে না। কিন্তু কি হয়েছিল বলতো? তুই হঠাৎ ওখানে চলে গেলি আমাকে খুঁজতে। বলছি সব ভেতরে গিয়ে। আগে ওনাকে। আকাশ দাঁড়িয়েছে ওখানে। ওরা ঘুরতেই বলে উঠল, আমি আসি এখন। আর ভবিষ্যতে এ চলাফেরা একটু সাবধানী করবে। সে আবার বোনকে রেখে এগিয়ে এলো আকাশের দিকে।
ভেতরে আসুন স্যার। শিয়ার মুখে স্যার আর আপনি ডাক শুনে নিঃশব্দে হাসির রেখা দেখা দিল আকাশের মুখে। তবে স্বাভাবিক গলা বলল, এটা অফিস নয়, আর আমি এখানে তোমার বস নই। আপনি আর স্যারটা হাস্যকর। সে জানতো বোধহয় এরকম উত্তর হয়তো আশা করছিল সে। সামান্য হেসে বলল, ভেতরে এসো, চা খেয়ে যাও। আকাশ মাথা নাড়ল, আজ পসিবল নয়। তোমার এই বোকা বোনটার জন্য আজ কাজের সবটা কেটে গেছে। অন্যদিন নিজেকে বোকা বলে তীব্র প্রতিবাদ করতে ছুটে এলো প্রিয়া। আমাকে বোকা বললেন মানে? তুমি শুধু বোকা নও, আস্ত ইডিয়েট একটা। প্রিয়া চোখ রাঙিয়ে আবার কিছু বলতে যাওয়ার আগে সে হাত টেনে পিছিয়ে নিয়ে আনলো প্রিয়াকে। কি হচ্ছেটা কি প্রিয়া? বোনের ধমক পেয়ে প্রিয়া চুপ করে তাকায়। আকাশের রাগী মুখটার দিকে তাকায় এক পলক। মেয়েটা রাগলে এক নিমেষে ফর্সা মুখটা লাল হয়ে যায়। গাল ফুলিয়ে রাগ দেখায় মেয়েটা। আকাশ চোখ সরিয়ে নেয়। আসছে আজকে। শিয়ার সাথে কথার ধরনে প্রিয়া স্পষ্ট বুঝতে পারে এরা পূর্ব পরিচিত। শুধু অফিসের বস এমপ্লয়ি নেই, অন্যভাবে। আকাশ চলে গেলে দু বোন ভেতরে আসে। ঘরে আসতে প্রিয়া রণচণ্ডী রূপ ধারণ করে বোনের সামনে এক ঝুড়ি অভিযোগ নিয়ে বসে। সে বুঝতে পারে সবটা। বোনের অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু সে বোকার মতো চাবি রেখে গেছে, সে দায় কার? আমাকে যে এত কথা বলছিস, চাবিটা নিতে ভুললি কেন? প্রিয়া বোনের কথা মোটেও গায়ে মাখল না, বরং আরও জোর গলা বলল, তুই তো বলিস আমি বাচ্চা, বাচ্চাদের মতো ভুল হতেই পারে মাঝে মধ্যে। সে হাসে, জড়িয়ে ধরে বোনটাকে। বেশ বেশ, ভুল হয়েছে আমার সোনা বাচ্চা, আর হবে না। প্রিয়া রাগ কমেছে? প্রিয়া গাল ফুলিয়ে মাথা নেয়, না কমেনি। সে হাসে। সে জানে বোন রেগে নেই মোটেও, একটু আহ্লাদি আহ্লাদি করতে হবে আর কি। বেশ তো, কী করলে আমার বোনটার রাগ অভিমান কমবে শুনি? প্রিয়া লুকিয়ে হাসে, মুখ গম্ভীর করে জানে, বিরিয়ানি খাবো আমি। প্রিয়া জানতো সে জানতো প্রিয়া এটাই বলবে। বোনের কপালে একটা চুমু দেয়। আহ, যথাজ্ঞা প্রিন্সেস, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি রান্না বসাচ্ছি। আজ রাতে পড়া ছুটি। দু বোন পিকনিক করব আর এনজয় করব। প্রিয়া আর নাটক করার ধৈর্য হলো না। বোনকে লাফিয়ে জড়িয়ে দিল। লাভ ইউ আপু। হয়েছে এবার। এবার যা গোসল করে আয়, গায়ে গিয়ে ধুলো, এক্ষুনি যাচ্ছি। তুই সব রেডি করতে থাক, একসাথে রান্না করব। বলে প্রিয়া দোতলায় ছুট দেয়। সে বোনের দিকে তাকে হাসে, রান্নাঘরের দিকে যায়। ঘড়ির কাঁটার সময় এখন রাত্রি 11:18। বাইরে ঝুম আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। রাত্রির বৃষ্টি নিঃশব্দে নেয়, আজ যেন আকাশের ভিতরে জমে থাকা সমস্ত ঝরে পড়ছে। বারান্দার রেলিং ছুঁয়ে জল নেমে আসছে টুপ টুপ শব্দে। ছন্দকারের সময় আকাশ সেখানে দাঁড়িয়েছে। নামটা আজ অদ্ভুতভাবে তার সঙ্গে মিলে যাচ্ছে যেন। মাথার উপর আকাশ গেল ভারী, আর তার ভেতরের আকাশটাও ঠিক তেমনই। বুকের ভিতর অজানা ঝড় বেয়ে যাচ্ছে আজকাল। নিজেকে প্রশ্ন করে উত্তর আসে না, অথচ মেয়েটার সামনে এলে সব এলোমেলো হয়ে যায়। সাজানো ভাবনা, শক্ত করে বাঁধা অনুভূতি, সব যেন হঠাৎ খুলে যায় অকারণে। বুকের ভিতর অচেনা একটা আলোড়ন ওঠে, যাকে সে কোনো নাম দিতে পারে না, আবার অস্বীকারও করতে পারে না। বৃষ্টির ঠান্ডা হওয়া তার মুখে ছুঁয়ে যাচ্ছে, দমকা হাওয়া বাতাস বইছে সাথে। তার বোধহয় এখন শীত করার কথা ছিল, কিন্তু কেন জানি লাগছে না, বরং উল্টোটা হচ্ছে। তার দরুন গরম লাগছে, অস্থির লাগছে। একজোড়া চোখ ভেসে উঠছে বারবার, সেই তাকানো হাসি, সেই উপস্থিতি, শরীরের ঘ্রাণ, নিঃশ্বাসের শব্দ। আকাশ এবার নিজের কাছে বিষয়টা অসহ্যকর লাগছে। এ আবার কেমন অনুভূতি? আগে কখনো হয়েছে কি না? না, মনে পড়ছে না, হয়নি। সেই স্কুল লাইফ থেকে কত মেয়ে আশেপাশে ঘুরঘুর করছে, পাগলামি করছে তার জন্য। তার নিজের ফ্রেন্ড সার্কেলেরও মেয়ে ছিল, এখনও আছে। কই, কখনো কিছু তো মনে হয়নি। তাহলে এই বাচ্চা মেয়েটাকে দেখে এসব তোলপাড়ের মানে কি? কি নাম দিবে এই অনুভূতির? নাম হয়তো এ আকাশ। কি ভাবছিস তখন থেকে বলতো? রেদওয়ানের ডাকে পাশ ফিরে তাকায় আকাশ। বিচ্ছুগুলো সবটা এক একটা এসে ঢুকলো রুমে। আকাশ সবগুলোকে একসাথে দেখে ভুরু কুঁচকায়। বারান্দা ছেড়ে রুমে ঢুকে বারান্দার দরজা আটকে বিছানায় এসে বসে। এখানে কি করছিস? রুম নেই তোদের? রাকিব লাফ দিয়ে বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ে। পকেট থেকে ফোন বের করতে বললে, তোর হয়েছেটা কি সেটা বলতো। আমার কি হবে? আকাশকে দেখে বাকিরা মিটমিট করে হাসছে। আকাশ বুঝতে পারছে না এদের মতলব কি। তুই নাকি কট খাইছস? রেদওয়ানের কথাটা বলে হাত বের করে হাসি হাসি মুখ করে তাকিয়ে থাকে। আকাশ কপাল কুঁচকে তাকায় রাতুলের দিকে।
বেয়াদবটা নিশ্চয় রং মাখিয়ে ওই মেয়েটার কথা বলেছে। মুখ বরাবর গম্ভীর করে জিজ্ঞাসা করলো, বুঝলাম না, কট মানে কি? তুমি চলে চলে টেম্পু চালাও, আমরা কইলে কইলে হরতাল? আমি কইলে হরতাল মামা, আমি কইলে হরতাল। বেসুরো গলায় রেদওয়ান গান গেয়ে উঠল, বাকির সাথে গলা মেলালো। আকাশ বিরক্ত হয়। বেয়াদবগুলো রেডি হয়েছে তাকে বিরক্ত করতে। তোদের কাজ নাই রে? রিয়ান বেশ ভাবুক কণ্ঠে জবাব দিল, ছিল ছিল, কিন্তু আপাতত নেই। আকাশ এহনাজ চৌধুরী একটা মেয়েকে দেখে থমকে গেছে। বর্তমানে এটার থেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের আর নেই। রিয়ানের কণ্ঠে বাকিরাও তাল মেলায়। আকাশ বেশ উদাসীনভাবে জবাব দেয়, মাথা কি পুরো গেছে? রাতুল এমনি বলছে, সে কি সেরকম কিছু না। রাতুল প্রতিবাদ করল, কে মিথ্যে বলছে? হ্যাঁ, তুই সেদিন ওই মেয়েটাকে দেখে মাথা ঘুরে ব্রেক ফেল করিসনি? গাড়ি গাছের সাথে ধাক্কা লাগাসনি? প্রথম দিন এসে ওই মেয়েটার পিছু পিছু গিয়ে পথ হারাসনি? রাতুলের কথা শুনে বাকিরা হা হয়ে তাকিয়েছে। এত কিছু ঘটে গেছে তারা জানেই না। আর এসব কিনে স্বয়ং আকাশ এহনাজ চৌধুরী। আকাশ রাতুলের এই তিল থেকে তাল বান্নার কথায় বার্তায় বিরক্ত বোধ করে দীর্ঘশ্বাস ফেলে। ওর বন্ধুগুলো সবটা এক একটা শয়তান। বাকিরা অভিমান নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। রাকিব কাঁদো কাঁদো মুখ বানিয়ে আকাশকে বলে, এত কিছু তুই আমাদের থেকে লুকিয়ে যেতে পারলি? ভাবির পিছু গিয়ে পথ হারিয়েছিলি? আকাশ থমকে ওঠে, থামবি তোরা? তোরা এই গাধাটার বানানো কথা বিশ্বাস করলি? তেমন কিছু না, বললাম তো। আর পিছু গিয়ে পথ হারিয়েছি মানে? আকাশ ফোন স্ক্রল করতে থাকে। রেদন বেশ সিরিয়াস হওয়ার নাটক করে বলে, কিরে আকাশ, বলছিস তেমন কিছু না, মানলাম। সত্যি তো, ভাবারই কথা। আকাশ এহনাসের মাথা ঘুরতে পারে এমন সুন্দরী হয় নাকি? পাশ থেকে রাকিব একই স্বরে বলে উঠল, নিশির ডাক নয় তো মামা? রিয়ান হতেই পারে। এবার হয়তো মানুষ জাতি নার্ভ পেরে উঠছে। জিনপরিরাই মিশনে নেমেছে। আকাশ এহনাসের মন পাগলগুলো অবাস্তব কথায় আকাশ অসহ্য রাখছে। চোখ রাঙিয়ে তাকায় সব কটার দিকে। ধমকে বলে, বেরিয়ে এসেছে আমার রুম থেকে, নাকি ঘাট ধরে বের করে দিব? আকাশ ধমক অপমান থোড়াই গায়ে মাখল। আকাশকে খেপানোর সুযোগ পেয়ে আট ঘাট বেঁধে মহা উৎসাহের সাথে বিরক্ত করে যাচ্ছে। আকাশ বুঝলো অসভ্যগুলো কিছুতেই থামবে না। বিরিয়ানি রান্নার শেষের দিকে প্রিয়া রান্নাঘরে তাকের উপর পা ঝুলিয়ে আছে। স্যালাড কেটে রেডি করে এখন টমেটো হাতে নিয়ে বলের মতো উঁচু করে ঠেল দিয়ে ক্যাচ দিচ্ছে বারবার। হঠাৎ ড্রয়িং রুমে শেয়ার ফোন বেজে উঠল। দেখ তো প্রিয়, ফোনটা ধর, আমি ধরতে গেলে বিরিয়ানিটা পুড়ে যাবে। প্রিয়া দৌড়ে গিয়ে ফোনটা ধরল। আননোন নাম্বার। ফোন ধরতে সালাম দিল। ওপাশ থেকে ভারী জড়িয়ে আসা কণ্ঠস্বর। এক মুহূর্তে থমকে গেল প্রিয়া। আমি কি এতটাই খারাপ শিয়া? আমার কথা একবার শোনা যায় না, বোঝা যায় না? রং নম্বরে কল আসেনি, স্পষ্ট বুঝতে পারল প্রিয়া। কাপা গলায় জিজ্ঞাসা করলে, কে বললেন? অপর ব্যক্তি বোধহয় ধরতে পারল না প্রিয়াকে। সে শিয়া ভেবে একের পর এক কথা বলে যাচ্ছে। আই এম সরি শিয়া, আই এম সরি। আমি কি করতাম বলো? পারিনি বলতে শিয়া। প্রিয়া আবার জড়িয়ে আসা কণ্ঠে রহস্য ধরতে পারল বোধহয়। অপর পাশের ব্যক্তি হয়তো নেশাগ্রস্ত। প্রিয়া কিছু বলতে যাওয়ার আগে কল কেটে গেল। ফোনের দিকে তাকিয়ে বুঝলো ফোন আসলে সুইচ অফ হয়ে গেছে। চার্জ শেষ। দৌড়ে চার্জে লাগালো। ততক্ষণে শিয়া হাতের কাজ ছেড়ে চলে এসছে। বোনের এমন কিংকর্তব্যবিমূঢ় অবস্থা দেখে অবাক হলো। কী রে, কী হলো তোর? প্রিয়া আবার ফোনের ব্যাপারে সবটা খুলে বলল। সে চুপচাপ শুনে গেল, অবাক হলো না। স্বাভাবিকভাবে ফোন চালু করে প্রিয়াকে বলল, চল খেয়ে নিই, রাত হয়েছে তো অনেক নাকি? বোনের কোনো রেসপন্স না পেয়ে প্রিয়া অবাক হলো। কে ছিল আপু? সে স্বাভাবিক গলায় জবাব দেয়, চিনি না তো, হবে কোনো মাতাল। প্রিয়া আর কিছু জিজ্ঞাসা করার আগে সে স্বাভাবিকভাবে খাবার বাড়তে শুরু করলো। প্রিয়া আর প্রশ্ন করে না। হ্যালো হাসান স্যার, বলুন। অয়ন ভাই কোথায়? তোমার সাথে না? জি স্যার, আমি নিয়ে আসছি স্যারকে। নিয়ে এসছো মানে? সাইডের কাজ তো অনেক অনেক আগেই শেষ হয়েছে। ওখানে এখনও ওইখানে ছিল? ইয়ে মানে স্যার, অয়ন স্যার একটু কী হয়েছে স্পষ্ট করে বল, কই আছো? স্যার রাস্তাতেই আছি, কটেজে ফিরতে 15 মিনিটের মতো লাগবে। আসলে অয়ন স্যার একটু বাড়ি গেছো, ড্রাইভিং করার মতো সেন্সই ছিল না। আমি নিয়ে আসছি, আপনি টেনশন করবেন না। হাসানের কথা শুনে আকাশ কয়েক মুহূর্তে স্থির হয়ে বসে রইল। ঝামেলা হবে এটা সে জানতো, কিন্তু অয়ন ভাই তো কখনো ড্রিঙ্ক করে না। জোরে নিঃশ্বাস নিয়ে গা এলিয়ে দেয় বিছানায়। অয়ন ভাইকে ফোনে না পেয়ে টেনশন হচ্ছিল তার। রাত 1:30 বাজে, এখনও ফেরেনি কটেজে।
এমনটা তো হয় না। হাসান অয়নের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হাসানের সাথে থাকে অয়ন। সে আন্দাজ থেকে ফোন করে হাসানকে, অয়ন ভাই বাড়ি গেছে, এখন বর্তমান সে ড্রাঙ্ক। আকাশ মনে মনে ভাবে যত দ্রুত সম্ভব অয়ন ভাইয়ের বিষয়টা সমাধান করতে হবে। অনেক তো বছর হলো, আর কত। এর একটা ইতি টানার সময় এখন এসে গেছে। সকাল সকাল শিয়া বেরিয়ে গেছে অফিসে। পিয়া বোনের সাথে নাস্তা করতে করতে বই পড়ছিল। আজ শিয়ার ফিরতে রাত হবে। বাসায় টুকটাক প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছে। কোনো এক ফাঁকে পিয়াকে সামনের মার্কেট থেকে নিয়ে আসতে বলছে। প্রিয়া জানলা দিয়ে তাকায়। এখন আকাশ যথেষ্ট পরিষ্কার। এখন বের হওয়া উচিত। বলা তো যায় না বৃষ্টির মতিগতি। প্রিয়া টেবিল ছেড়ে উঠে চটপট রেডি হয়ে বিছানায় যায়। কেনাকাটা শেষে রাস্তায় এসে দাঁড়ালো প্রিয়া। এই যে বৃষ্টি নামলো বলে ছাতাটাও আনায়নি। তাড়াহুড়ো, তাড়াতাড়ি ফিরতে হবে বাসায়। তাড়াহুড়ো হতে গিয়ে আচমকা জোরেশ্বর ধাক্কায় মাটিতে বসে পড়ল সে। হাতের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়লো আশেপাশে। রাগান্বিত হয়েছে, চোখ তুলে তাকায়। দু তিনজন ছেলে হাসতে হাসতে পাশের চায়ের দোকানের দিকে সিগারেট ধরল। বর্তমান তার দিকে চোখ ছেলেগুলোর। নানা ধরনের বাজে কথা বলতে প্রিয়াকে উদ্দেশ্য করে। প্রিয়া কিছু বলতে যাওয়ার আগে ছেলেগুলো একজনের গালে সজোরে থাপ্পড় পড়ল। ছেলেটা ধমকে উঠল। মেয়ে মানুষ দেখলে বাজে কথা বের হয় না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদব। দুটো ছেলে এহেন ধমকে মিলিয়ে গেল। সরি ভাই, ভুল হয়ে গেছে। ছেলেটা বকাঠেগুলো আরও বেশ কিছু ধমকালো। বুঝতে পারল প্রিয়া। সে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ছেলেটা এগিয়ে এসে প্রিয়ার সাথে জিনিসগুলো তুলে প্রিয়ার হাতে দিল। প্রিয়া হাসি মুখে ব্যাগটা হাতে নিল। থ্যাংক ইউ। ছেলেটা মিষ্টি হেসে জবাব দিল, ইটস ওকে। তোমার কোথাও লাগেনি তো? ঠিক আছে। প্রিয়া জোরে জোরে ঘাড় নাড়ল। বোঝালো সে একদম ঠিক। রিক্সা নেবে? প্রিয়া হ্যাঁ সূচক ঘাড় নাড়ায়। চলো এগিয়ে দেই। যদি এখন ওরা কিছু বলবে না। প্রিয়া ছেলেটা পাশাপাশি হেঁটে মেন রাস্তায় এসলো। ছেলেটা ওর দিকে ঘুরে মোলায়েম কণ্ঠে বলল, বাই দ্য ওয়ে, আমি রিয়ান। প্রিয়া, প্রিয়ানিশা রহমান। নাইস টু মিট ইউ। ডোন্ট মাইন্ড। তোমার নামটাও তোমার মতো মিষ্টি। প্রিয়া হালকা হেসে বিদায় নিয়ে রিকশায় উঠে বসলো। রিয়ান দাঁড়িয়েছে। এক নিমেষে তাকিয়েছে মেয়েটার দিকে। রিস্কা চোখের আড়াল না হওয়া অবধি তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ আগে প্রিয়া মার্কেটে ঢোকে, তখনই রিয়ান দেখতে পায় প্রিয়াকে। সে নিজেই এসেছিল ফোনের চার্জার কিনতে। প্রিয়াকে দেখে চমকে ওঠে। এই তো সেই মেয়েটা যাকে সে সেদিন দেখেছিল রাস্তায়, যাকে দেখে মনে হচ্ছিল দ্বিতীয়বার ভালোবাসা সম্ভব, খুব সম্ভব। রিয়ান মৃদু হাসে, হাত দিয়ে মাথা চুলকে বিড়বিড় করে বলে, অবশেষে আবার তোমার দেখা পেলাম হুড় করে। কী হলো মামা? মামা, চাক্কা তো ভেঙে গেল। ভেঙে গেল মানে এখন উপায়? আপনি আরেকটা রিক্সা দেখেন মামা। এটা তো আর চালানো সম্ভব না। প্রিয়া রিক্সা থেকে নামে। সত্যি সম্ভব না। মেজাজ খারাপ হচ্ছে, তার কপাল খারাপ। এদিকে মেঘ ঘন কালো হয়ে আসছে। যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে হাঁটা ধরল। এদিকে এমনিতে রিক্সা পাওয়া মুশকিল। দাঁড়িয়ে থাকলে সময় নষ্ট তো হবে। বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা 100%। আকাশ কালো শার্ট গায়ে জড়িয়ে হাতে ঘড়ি পরে নেয়। চুলগুলো ব্যাগ ব্রাশ করে বাইকের চাবি হেলমেট হাতে বেরিয়ে যাবে। আজ বাইক নিয়ে বেরোবে এখান থেকে সোজা কাজের ওখানে। বাকিরা বেরিয়ে গেছে অনেক আগে। দূর থেকে সাদা জামা পরা মেয়েটাকে দেখে বাইকের গতি থামিয়ে কমিয়ে সে। এতদূর থেকে স্পষ্ট বুঝতে পারে মেয়েটা কেনা নাকি মনের ভুল। আর একটু কাছে গিয়ে বুঝতে পারে ভুল একদম, মানে প্রিয়ায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মেয়েটা। আকাশ কপাল কুঁচকে ওঠে। বাইক থামায় প্রিয়ার একদম কাছে। প্রিয়া চমকে ওঠে। ভয়ে ছিটকে দুহাত পিছনে সরে যায়। হেলমেট থাকে চিনতে পারে না আকাশকে। আকাশ বাইক থেকে তড়িঘড়ি করে নামতে দেখে প্রিয়া ধমকে ওঠে, দেখুন, একদম আমার গা ঘেঁষবেন না। তখন শিক্ষা হয়নি তাই না? আকাশ থমেরে দাঁড়িয়ে থেকে, কি বলছে এই মেয়ে, কি শিক্ষা হবে? এক হাতে হেলমেট খুলে হাতে নিতেই প্রিয়া আরেক দফা চমকে ওঠে আকাশকে দেখে। যেন শান্ত হয় অস্থির মন। আল্লাহ, বাঁচলাম। আমি ভেবেছিলাম অসভ্যগুলো। আকাশ বোঝার চেষ্টা করছে এই মেয়ের কথা। অসভ্য মানে কাকে মনে ছিল? না না, কাউকে না। হুট করে এইভাবে বাইক থেমেছে তো, তাই ভয় পেয়ে গেছে আর কি। আকাশ পায়ের দিকে তাকায়। কি হয়েছে? প্রিয়া আমতা আমতা করলো বলে, জুতা ছিঁড়ে গেছে। আর একটু ছিলে গেছে আর কি। আকাশ অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, দেখি দেখি অনেকটা। আকাশ তার পায়ের দিকে হাত বাড়াতে গেলে পিছিয়ে যায় সে। আরে,
করছেনটা কি? তেমন কিছু না। আকাশ ভুরু জোড়া কুঁচকে সোজা হয়ে দাঁড়ায়, নিজের উপর খানিকটা বিরক্ত। এই মেয়ের জন্য এত টেনশন কেন হচ্ছে? নিজের গম্ভীর রূপে ফিরে সে ঘুরে বাইক এসে দাঁড়ায়। প্রিয়া দাঁড়িয়েছে। আকাশ তাকায় এবার মেয়েটার দিকে, ভালো করে। রাগ হয়। এই বৃষ্টির দিনে কোন পর্যায়ে বেয়াক্কেল হলে সাদা জামা পরে বেড়ায়? আজও চুল খোলা। এত বড় চুল হলে খুলে রাখতে হয়। ওড়নাটা গলায় দেওয়া। কোনো ভালো করে গায়ে জড়াতে সমস্যা হচ্ছে। এই যে তার হার্টবিট বেড়ে যাচ্ছে, এর দায় কার? বাকিরা কেন দেখবে তাকে এভাবে? খোলা চুল এত দূরে মিষ্টি গন্ধে ভেসে আসছে। কি শ্যাম্পু ইউজ করো? আকাশ গলা শুকিয়ে আসে। রাগ হয় নিজের উপর। প্রিয়া এগিয়ে আসে খানিকটা। আকাশ ঢোক গেলে মেয়েটা তার গায়ের মিষ্টি ঘ্রাণ যেন তীব্রভাবে তারে ছুঁয়ে যায়। আকাশ কিছু বলতে যাবে তখনই প্রিয়া তার মুখের উপর উঠতে থাকে একগোছা চুল কানের পাশে গুজে দেয়। আকাশ ভুলে যায় সে কি যেন বলতে যাচ্ছিল। আকাশ মনে মনে ধমকে ওঠে নিজেকে। এটা কোনো কথা যে আকাশ রেহানা চৌধুরীর সামনে সবাই কথা বলতে কাঁপে? সে সবাইকে ধমকের উপর রাখে। এই বাচ্চা মেয়ে সামনে আসলে নাকি তার কথা হারিয়ে যায়। একটু পৌঁছে দিন না বাসা অবধি। দেখছেন না পাটা কেটে গেছে, জুতো ছিঁড়ে গেছে, গাড়িও নেই রাস্তায়। মিনমিন করে কথাটা বলে স্বভাব মতো ঠোঁট ভেজায়। যখনই আমার সামনে তখন দেখা হয় হয় তুমি হুঁশে খুইয়ে বসে থাকো না, হয় আমার হুঁশ খোয়ানোর ব্যবস্থা করো। সমস্যাটা কি তোমার? প্রিয় বুঝে ওঠে না সে কী করলো। তার সাথে দেখা হয়েছে তো এর আগে মাত্র একদিন। আমি কখন আপনার হুঁশ খোয়ালাম? চুল বাঁধো হিরে, দেখছো না কথা বলছি আমি? আপনার কথা বলার সাথে আমার চুল বাঁধার সম্পর্ক কি? আকাশ বিরক্ত হয় প্রিয়ের প্রশ্নে। বাঁধো জলদি, আমি কথা এলোমেলো করে ফেলছি। মানে খোদা, এই মেয়ে, তোমার বাসায় ভ্যাসলিন নেই? কথা বলার মাঝে হঠাৎ চুল বাঁধা, এখন আবার বাসায় ভ্যাসলিন আছে কিনা? এহেন প্রশ্নে প্রিয়া হতবুদ্ধ হয়ে তাকিয়ে থাকে আকাশ দিয়ে। হ্যাঁ, বুঝলাম না। একথা জিজ্ঞাসা করলেন একটা ইডিয়েট। সবসময় ঠোঁট কামড়াও কেন? সামনের মানুষ তো সমস্যা হয়। প্রিয়া এবার বিরক্ত হয়। এ আবার কেমন কথা? আপনি কি সামনের মানুষের ঠোঁট কামড়েছি যে সমস্যা হবে? না, হৃদয়ে তো কামড়াও, ব্যথা লাগে, ইডিয়েট। প্রিয়ার কিছু বলতে যাওয়ার আগে আকাশ জোরে ধমক, এসো। প্রিয়া উঠে বাইকে বসে মিনমিন করে বলে, দেখুন আস্তে চালাবেন। আমি এর আগে কখনো বাইকে উঠিনি। ধরো, আমার বাইক আস্তে চলে না। আর না আকাশ আজ আস্তে কিছু করতে পারে। আকাশে এহেন বাঁকা কথায় প্রিয়ার লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। এই মানুষটার সামনে যতবার আসে ততবার তো তার দিন দুনিয়া সব ওলটপালট হয়ে যায়। এখন আবার ধরে বসতে হবে। কী হলো, ধরছো? পড়ে গেলে কিন্তু টেনে তুলবো না। প্রিয়া এবার কাপা হাতে রাখে আকাশের ঘাড়ে। এরপরে এক দফা দুজনে যেন কেঁপে উঠল। জোরালো হলো বুকের বাঁ পাশের আওয়াজ। একে অপরকে সেই ভিতরের ঝড় ভাঙচুর শুনতে পেল কি কেউ? পেল না বোধহয়। শিয়া প্রায় 1 ঘন্টা অপেক্ষা করছে অফিস রুমে। আজ তাকে আগে অফিসে দেখা করে যেতে বলা হয়েছে, কিন্তু কেন ডাকা হয়েছে সেটা বুঝতে পারছে না। তার তো কনস্ট্রাকশন সাইটে থাকার কথা এখন। দরজায় আওয়াজ হতে ঘাড় ঘুরিয়ে তাকালো। সামনের মানুষটাকে দেখে চমকালো, থমকালো, পর মুহূর্তে সামনে নিল নিজেকে। ব্যাগ হাতে উঠে দাঁড়ালো, পেশাদার ভঙ্গিতে সালাম জানালো। অয়ন সালামের উত্তর নিল কি না বোঝা গেল না। কোনো শব্দ করল না, এক হাতে দরজা লক করে দিল। সে এবার নড়েচড়ে উঠল। দরজা নক করছেন কেন? সামনের মানুষটার দিকে সে তাকাতে পারছে না। অয়ন এবার একদম সামনে এসে দাঁড়ালো। শিয়ার দমবন্ধ আটকে আসছে এক মুহূর্তে। এবারও সাথে সাথে সামনে নিল নিজেকে। গলার স্বর স্বাভাবিক রেখে বলল, স্যার ডেকেছিলেন? অয়ন গম্ভীর মুখে তাকিয়েছিল সামনের পাষাণ মেয়েটার মুখের দিকে। তার মুখে স্যার ডাক শুনে বাঁকা হাসল। খুব আস্তে করে বলল, হুম, কি? শুনি কি? কি ডাকলে স্যার? অয়নের কণ্ঠস্বর কেমন যেন অন্যরকম লাগছে। ঝট করে চোখ তুলে তাকালো মানুষটার দিকে। কেমন মাতাল চাহিনি। শিয়ার বুকের ভিতর তোলপাড় করছে। অয়ন একটু এগিয়ে আসলো। এবার তার নিঃশ্বাসের গরম বাতাস এসে পড়ছে শিয়ার চোখে মুখে। সে এবার পিছিয়ে গেল দুপা। অয়নের সাথে সাথে এগিয়ে দু হাতে চেপে ধরল শিয়ার দুহাত। কেঁপে উঠল মেয়েটা।
অয়ন আবার ঠান্ডা গলে বলল, জোর করতে চাইনি, এত বছর পর তিক্ততা দিয়ে কথা শুরু করতে চাইনি, সময় দিতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু না, তুমি আমার কথা শোনার জন্য নিজেকে প্রস্তুত করবে মনে হচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছ। সে হাত ছাড়াতে চায়, বেশ কড়া গলা বলে, এটা অফিস, আপনি আমার বস, এমন কিছু করবেন না যাতে বদনাম হয়। অয়ন বাঁকা হাসি, বদনাম কার, কে, কবে? দেখুন স্যার, আপনার বদনাম হবে, আপনি পরপুরুষ, দিন শেষে ব্লেম সবসময় মেয়েদেরকেই করা হয়, সাফারও মেয়েদেরকেও করতে হয়, পুরুষ মানুষ ঠিক সময় মতো পালিয়ে যায়, সব পুরুষ যায়, নারীরা যায় না, তুমি যাওনি? সে আর লাল চোখে তাকায়, কড়া স্বরে বলে ওঠে, আপনার মুখে কথা মানায় না স্যার, আমাকে বলেছেন পালিয়ে বাঁচি, আমাকে অন্যের ঘাড়ে বন্দুক রেখে হিরো সাজবেন এতটা এক্সপেক্ট করিনি অন্তত, আপনার কাছে তো নয়, অবশ্য ভুল আমারই, আপনার থেকে এটা এক্সপেক্ট করার উচিত ছিল অনেক আগেই। এবার অয়ন দুহাতে হ্যাঁচকা দিয়ে ছেড়ে দেয় শিয়াকে, চেয়ারে লাথি দিয়ে সরে দাঁড়ায়, আর তার থেকে চিৎকার করে ওঠে, অস্বীকার করতে চাও, সেদিন তো তুমি পিছু হটে গেছিলে, তুমি যাকে বদনাম বলছো সেটা গায়ে না মেখে কে ভালোবাসা জয় করতে পেরেছে? পেরেছে কেউ? পারেনি, আমিও পারিনি। এটাই শুনতে চাচ্ছিল তো? হ্যাঁ, সত্যি এটাই। আপনার ধারণা ঠিক, আমাকে যেতে দিন। সে ঘুরে দরজার দিকে পা বাড়াতে অয়ন আবার হাত চেপে ধরল। আমি যদি বলি ভুলটা সেদিন তোমার দিক থেকে হয়েছিল, তবু কি শেষ অবধি শুনতে চাইবে না কিছু? সে হ্যাঁচকা টানে হাত ছাড়িয়ে নিল, তাচ্ছিল্যে হাসি আসলো। আপনি বোধহয় আমার কথাটা শুনতে পাননি। আমি তো বললাম, স্বীকার তো করলাম, আমি পালিয়ে এসেছিলাম বদনাম থেকে বাঁচাতে, আপনার ভালোবাসার বদনাম। এটা বলছো অভিমানে না রাগে? হাসালেন স্যার। আপনার সাথে আমার বোধহয় রাগ অভিমানের সম্পর্ক নেই। আজ থেকে 6 বছর আগে অনেক সিদ্ধান্ত আবেগ, রাগ, অভিমানের জেদে নিয়েছে, এখন সেসব ফেলে এসেছি, বাস্তবতা ছাড়া কোনো কিছু যুক্তি টেকে না। আজও শুনবো না তাহলে? সে আবার শান্ত চোখে তাকায় অয়নের দিকে, ছেলেটার চোখ দুটো লাল হয়ে গেছে, অসহায় দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। সে আর বুকের ভিতর কেমন যেন উথাল পাথাল অনুভূতি এলো, চোখ সরিয়ে নিল মুহূর্তে। এতগুলো বছর কোথায় ছিলেন? আপনার যুক্তি কোথায় ছিলেন আপনি? 6টা বছর অনেকটা সময় স্যার, আমরা কেউ আর ছোট নেই, আবেগের দিন পেরিয়ে এসেছি বহু আগে, নিজেদের জীবন নিয়ে অনেক এগিয়ে গেছি, যা যার যার মতো। এখন পুরনো স্মৃতি নিয়ে থিসিস রচনা করার সময় একদম নেই, আমার অন্তত নেই, মাফ করবেন। সে দম নেয়, অয়ন ছলছল চোখে তাকিয়ে থাকে। পুরুষ মানুষের কাঁদতে নেই, না হলে আজ সব বাঁধ ভেঙে কাঁদত। চোখ জ্বালা করছে প্রচুর। আমি আশা করব অতীত নিয়ে আমাকে আর কখনো কোনো অস্বস্তিকর মুহূর্তে ফেলবেন না। তাছাড়া আমার বিয়ে ঠিক করা, বাবা মা ফিরলে আমার বিয়ে, আমি চাই না বাচ্চাকালের কোনো ভুলে আমার বর্তমান আমাকে ভুল বুঝুক। ভুল? কোনটা ভুল? আমাদের ভালোবাসা? আমি ধরে নিন তাই। অয়ন স্তম্ভিত হয়ে যায়। শিয়ার বিয়ে। অয়ন থমকে তাকিয়ে থাকে। শিয়া এবার আর দাঁড়ায় না, আর না তো অয়ন তাকে থামাতে চায়। সে কি ঠিক শুনল? এতটাই দেরি হয়ে গেছে তার? ভালোবাসা নেই? আমাকে ক্ষমা করে দিও অয়ন, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আর না তো আবার সেদিনের মতো নিজের আত্মসম্মান বিসর্জন দিব। আর সম্ভব নয়, মিথ্যেটা বলতেই হতো। সে মনে মনে আওড়ালো, মুখ চেপে কান্না লুকিয়ে বেরিয়ে এসো অফিস থেকে। আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? অফিসে। এই রাস্তায় কেন? কেন, রাস্তা কি তোমার বাবার? এখানে বাবার কথা আসলো কোত্থেকে? আমি তো এমনি জিজ্ঞাসা করলাম, এটা তো ভিতরের রাস্তা, দেরি হয় এই রাস্তায়, তোমার সমস্যা কি তাতে? আকাশের কাট কাট জবাবে রাগ হয় প্রিয়ার। আমার সমস্যা সেটা কখন বললাম? রাবিশ, কথায় কথা ধমক দিলে তো পারেন, স্বভাব কি এমনই? শাট আপ, আমার মুখ আমার সিদ্ধান্ত, এসব রাবিশ সিদ্ধান্ত ফলাও কোন সাহসে, তা আবার আমার সামনে? আপনি কে? কে বোঝাবে বেয়াদবটা কি জন্ম থেকেই কারো? প্রিয়া জবাব দেয় না এবার। লোকটা বড্ড রসকাসীন, একটু স্বাভাবিকভাবে কথা বলতে জানে না। তার ইচ্ছে করছে লোকটার ঘাড়ে খ্যাচ করে খামচর দিতে, কিন্তু না, সেটা করা যাবে না। এই লোকের বিশ্বাস নেই, মাঝ রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাবে। কিছুক্ষণের মধ্যে বাইক এসে থামলো প্রিয়ার বাসার সামনে। প্রিয়া নেমে এগিয়ে আসলো বাইকের সামনে। বাসায় আসবে না? আকাশ হেলমেট খুলে হাতে নিল, চোখ তুলে প্রশ্নগুলো, এভাবে কেউ বাসায় ইনভাইট করে? না, করে না। তাহলে? আমি তো ইনভাইট করিনি।
আমি জিজ্ঞাসা করলাম আসবেন কি না। আকাশ বিরক্ত চোখে তাকায়। বেয়াদব মেয়েটা অতিথিয়তা শেখেনি। হেলমেটটা মাথায় লাগিয়ে বাইক স্টার্ট দেয়। প্রিয়া কিছু বলার আগে আকাশ চলে যায়। প্রিয়া মুখ ভেঙচি কাটে। চাবি বের করতে করতে বাসায় আসে। কিরে আকাশ, দেখেছিস কোনো সমস্যা? আকাশ জবাব দেয় না। রেদওয়ান এবার জিজ্ঞাসা করে, কী ভাবছিস এত? আকাশ ঘুরতে গেল, ভাবছি তো অনেক কিছু। রিয়ান রাতুল কোথায়? ওরা কাজের ওখানে এসে দরকার ডাকবো? আকাশ কিছু বলে না। কিছুক্ষণ থেকে ফোন বের করে অয়নকে কল করে। ভাইয়া? হ্যাঁ আকাশ বল। আমাদের রেস্টুরেন্টে চলে আসো, আর্জেন্ট। আসছি। কল কেটে রেদওয়ানের দিকে ফিরে। রাতুল, রিয়ান, রাকিব আর মিস্টার হায়দারকে ডেকে নে ফার্স্ট। 10 মিনিটের মধ্যে সবাই টেন্টে হাজির হয়। আকাশ গম্ভীর করে বলে, একটা সিদ্ধান্ত নিয়েছি। ঠিক নিয়েছি বলবো না, নিতে চাচ্ছি, মতামতের জন্য ডেকেছি। ওয়েন চুপ করে বসেছিল। আসার পর থেকে সে এই টেন্টেই ছিল। আকাশ না ডাকলে বোধহয় বের হওয়া হতো না আজ। সেই ভাইয়ের মতো গম্ভীর গলা জিজ্ঞেস করলো, তুই সিদ্ধান্ত নিবি, এতে আমাদের মতামতের কিছু নেই, আমরা আপত্তি করব না। আকাশ মাথা নাড়ে, বিষয়টা একা নেওয়ার মতো নয়। আর তাছাড়া এদিক থেকে মিস্টার হায়দার সাহেব আছেন, ওনার কিছু বলার থাকতে পারে। হায়দার সাহেব বিনয়ের সাথে মাথা নাড়েন। আমার কিছু বলার নেই আকাশ বাবা, আপনি বলুন কিসের জন্য ডেকেছেন? আকাশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দেখুন, কাজ অনেক দিন হলো, সবে শুরু। তবে আমি খেয়াল করছি মেইন রোড থেকে আমাদের ওয়ার্কসাইট অনেকটা ভিতরে। আমাদেরকে এখানে বেশ কয়েকজন মহিলা স্টাফ রয়েছে। ফিরতে ফিরতে রোজ বেশ রাত হয়ে যায়, বুঝতে পারছেন নিশ্চয়। আমি ভেবেছি আমাদের এখানে পাশে যে এহসান সাহেবের কোয়ার্টারগুলো আমরা আমাদের স্টাফদের জন্য বুক করে নেব। যতদিন ওনাদের কাজ এখানে চলবে, ওনারা ওখানেই থাকবেন, আমরা ওখানে থাকবো। আকাশের প্রস্তাবে বাকিরা মাথা নেয়। বেশ ভালো প্রস্তাব। সত্যি সমস্যা হয়ে যায় মহিলা স্টাফদের, আমি তাদের সাথে কথা বলবো। আকাশ এবার অয়নের দিকে ঘুরে দেখলো। ভাইয়া, তোমার কিছু বলা আছে? না, যা ভেবেছিস এটা মাথায় ছিল না কারো, গুড জব। আকাশ মুচকি হাসে। সে যে উদ্দেশ্যের সিদ্ধান্তটা নিয়েছে, এখন সেটা ঠিক হলেই হয়। বন্ধুগুলো থেকে তাকিয়ে শাখায় একবার সবার মুখে হাসি। সে যা করতে চায় সেটা সফল করতে এই বিচ্ছুগুলোকে লাগতোই। সে যখন রাতে বাসায় ফিরল, প্রিয়া তখন ঘুমেছে। মাথায় যন্ত্রণায় বিছানায় শুয়েছে অনেকক্ষণ। দরজা খুলে ভিতরে আসায় আওয়াজ পেয়ে ঘুম ভাঙলো। চোখ পিটপিট করে তাকালো। হাতটা ফোন খুঁজে সময় দেখলো রাত্রি 9:30। উঠে বসে আনমরা ভাঙলো। এলোমেলো খোপা করে বিছানা থেকে নেমে আসলো। শিয়া বোধহয় বাথরুমে ফ্রেশ হচ্ছে। পানির শব্দ আসছে বাথরুম থেকে। প্রিয়া বিছানায় পা ভাঁজ করে বসে ফোন হাতে নিয়ে স্ক্রল করে। হঠাৎ হালকা ডুকরে ডুকরে কাদার শব্দ কানে আসে তার। চমকে এদিক ওদিক তাকায়। শব্দটা কি সত্যি শুনল নাকি মনের ভুল? কেমন গা ছমছম করতে লাগলো। পাশ ফিরে তাকালো, জানলা বন্ধ। হাঁপ ছেড়ে ঘাড় ঘোরাতে আবার শব্দ পেল। এবার সে বুঝতে পারলো শব্দটা আসছে বাথরুমে এগিয়ে গেল। বাথরুম থেকে এগিয়ে গেল বাথরুমের দরজা থেকে। কান খোলা। হতবাক হয়ে গেল। ভিতর থেকে স্পষ্ট শিয়ার কান্নার আওয়াজ। যদিও ভিতরে পানির শব্দ হচ্ছে, তবুও কান্নার শব্দ স্পষ্ট পাচ্ছে। প্রিয়া দারুণ কষ্ট পায় এখন। বোন তার সবসময় স্ট্রং, তার মতো ছিচকে নেই। কোন জন্মে আহ্লাদ করে না কখনো। আজ কি হলো যে সেই মেয়েটা এভাবে লুকিয়ে গেছে? প্রিয়া পানির শব্দ হতে প্রিয়া দ্রুত পায়ে বিছানার অপর পাশে জানলার দিকে মুখ করে বসে আছে। নিজের চোখের পানিটুকু মুছে ফোনের দিকে তাকায়। মিনিটের মধ্যে বাথরুম থেকে শিয়া বেরিয়ে এসে প্রিয়া স্বাভাবিকভাবে ঘাড় ঘুরে উচ্ছ্বাস প্রকাশ করে। বোনের দিকে তাকাতে বুকের ভিতর থমকে আসে। চোখ দুটো যথেষ্ট লাল। সে কিছু জিজ্ঞাসা করবে তার আগে সে হাতের জামা কাপড় চেয়ারের উপর রাখতে রাখতে কৃত্রিম হাসি মুখে ফুটে বলতে থাকে, জানিস আজ কী হয়েছে? প্রিয়া কিছু বলার আগে সে বলতে শুরু করে, রাস্তায় ট্রাফিকের অদ্যবন্ধ। প্রিয়া অবাক হয়, বেশ অবাক হয়। বুঝতে পারছে না বোন তাকে বুঝতে দিতে চাচ্ছে না নিজের মনের অবস্থা। জামা কাপড়গুলো গোছাতে গোছাতে সে আজকের দিনে ঘটা নানান ঘটনা বলতে থাকে। প্রিয়া মনোযোগী শ্রোতার মতো শোনে সবটা। খেয়েছিস প্রিয়? খাসনি? তোর ঘুম দেখে বুঝেছি মাথাটা ধরেছিল আপু। এক্সামে নিয়ে এত প্রেশার নিতে না পরিচিত আমি। যা হবার হবে। আয় নিচে চল, খাবি আমরা। প্রিয়া কথা বাড়ায় না।
বোনের মন সে আজকে বুঝতে পারছে, কষ্ট হচ্ছে তার। নিচে নেমে আসে একসাথে। আকাশ বাড়িতে কথা বলছে 1 ঘন্টা হলো। কাজের চাপে কয়েকদিন দু একবার মা ছাড়া, অফিসের দরকারে দু একবার বাবা কাকা ছাড়া আর কারোর সাথে কথা হয়নি। আজ সময় হয়েছে বলাতে যেন বাড়ির সবাই সুযোগ নিচ্ছে। চাচা চাচি ভাই বোন সব কটা কথা শেষ হচ্ছে না। সবার কথার ফাঁকে মা ফোনটা হাতে নিয়ে একটু দূরে এসে বসলেন। ছেলের দিকে তাকিয়ে চিন্তিত করলে জিজ্ঞেস করলেন, আব্বা, অফিসে কি খুব চাপ? একটু তো চাপ আছে। অয়নটা কি বেশি প্রেশারে আছে আব্বা? তেমন কিছু না। কেন বলো তো? বড় আব্বা যে সেদিন কথা বলতে গিয়ে মানে ওর গলাটা কেমন যেন শোনালো। জিজ্ঞেস করলাম, বললে ব্যস্ত, পরে কথা বলবো। সেই যে ফোন কাটলো। আর তো আমার ফোন ধরে না। না তো এখন কখনো করে না। মা, তুমি অযথা টেনশন করছো। তেমন কিছু না, অফিসের ব্যস্ততা একটু বেশি দেয়। তাছাড়া কনস্ট্রাকশন সাইডে ফোনের খেয়াল থাকে না আমাদের সবার। আমি ভাইয়াকে বলে দিব জলদি তোমার সাথে কথা বলবে। মায়ের ফোন কেটে ভাইয়ের নাম্বারে ডায়াল করলে আকাশ। কল তুললে না অভ্যাস থেকে। আকাশ অবশ্যই এটাই আশা করছিল। ল্যাপটপ বন্ধ করে গাড়ির চাবি নিয়ে বের হয়ে এসে নক করে রাতুলের রুমে। রাতুল বোধহয় ঘুমাচ্ছিল। কোন দরজা খুলে বিশ্রী ভাষায় গালি দিতে আকাশকে দেখে দু হাতে মুখ চেপে ধরল। আকাশ কপাল কুঁচকে দেখে বেয়াদবটাকে। তাড়াতাড়ি নিচে নাম, 5 মিনিট। রাতুল চোখ জ্বলতে তুলে প্রশ্ন করে, কোথায় যাব? তোর জমের বাড়ি, নাম তাড়াতাড়ি। আকাশ গটগট করে চলে যায়। রাতুল 1 সেকেন্ডও সময় নষ্ট করে না। রেডি হয়ে নিচে নেমে আসে কিছুক্ষণের মধ্যে। কে জানি কোথায় নিয়ে যাচ্ছে। জমের বাড়ি আবার কি? যার সাথে যাচ্ছে সেই তো সাক্ষাৎ জম। তাহলে আর বাড়ি অবধি কষ্ট করে কেন যাবে? রাতুল তবুও কোনো প্রশ্ন করে না। জনাব যে জম সাহেব দেবেন না, সে ভালো করে জানে। দু বোনের রাতের ডিনার শেষ করে উপরে ওঠে। সে ল্যাপটপ খুলে বসছে বিছানায়। প্রিয়া বাথরুম থেকে বের হতে তাকে পাশে এসে বসতে বলল শিয়া। প্রিয়া বাথরুমের মতো বোনের পাশে বসলে। বাবা মার সাথে কথা বিকালে তোমার আমার হয়েছে। শোন, একটা দরকারি কথা আছে। প্রিয়া বোনের চিন্তিত মুখের দিকে থেকে হা করে তাকিয়ে থাকে। ভাবতে ভাবতে দরকারি কথাটা কি হতে পারে সে বুঝতে পারে। বোনের কৌতূহলী মনে আচ্ছা শোন, পরীক্ষা তো বেশি দিন নেই। তোর কি এখন কোনো টিউশন দরকার? এটা বোনের দরকারি কথা। প্রিয়া হতাশ হয়। গানের বলে, না, এখন তো দরকার নেই। তাহলে আমি যদি অন্য কোথাও কিছুদিনের জন্য শিফট হই দরকারে, তোর কোনো অসুবিধা হবে না তো? প্রিয়া আবার চমকে ওঠে। শিফট হবে কেন? কোথায় যাবে তাকে ছেড়ে? জোরে জোরে ঘাড়, একদম না। আমি একা অসম্ভব, থাকতেই পারবো না। পাগল নাকি? ভয়ে মরে যাব। প্রিয়া বোনের ছেলে মানুষের কথা শুনে হাসে। আমি কি একা শিফট হওয়ার কথা বলছি নাকি গাধা মেয়ে? তোকে রেখে কোথায় যাব? প্রিয়া হাঁপ ছেড়ে বসে। দীর্ঘশ্বাস নিয়ে বুকে হাত দিয়ে বোঝায় সে ভয় পেয়েছিল। তাও ভালো, নো প্রবলেম। কোথায় যাব বল? কতদিনের জন্য? সে বিস্তারিত জানায়। অফিসের কাজে তাদের আপাতত কনস্ট্রাকশন সাইটের কাছাকাছি থাকতে হবে। রাতে শিফট থাকবে। মেয়ে মানুষ এত রাতে যাতায়াত মোটেও নিরাপদ নয়। সেজন্য অফিস কর্তৃপক্ষ তাদের সেখানে স্থানীয় সব কটেজগুলো বুক করে নিয়েছে। যতদিন থাকা দরকার হবে আর কি। বেশিরভাগ একা থাকলে সে বোনকে রেখে কিছুতেই থাকা পসিবল না। কর্তৃপক্ষ প্রিয়াকে সাথে থাকার বিষয়ে রাজি হয়েছে। কাল বিকেলে তারা সেখানে শিফট করবে। অদ্যপন্ত শুনে প্রিয়া বাচ্চা মেয়েগুলোর মতো খুশিতে লাফিয়ে উঠল। জন্মের পর থেকে এ বাড়ি ছাড়া তাদের কোথাও যাওয়া হয়নি, থাকা তো দূর। কয়েকবার অবশ্য পরিবার নিয়ে ঘুরতে যাওয়া হয়েছে, তবে হোটেল ছাড়া হয়েছে 2-3 দিন যা থাকতো। সে মহা উৎসাহে যাবতীয় জিনিসপত্র প্যাক করতে শুরু করলো। সে হাতে হাতে নিজের বোনের সব বাড়িটা গুছিয়ে নিল। আকাশ গাড়ি এসে থামলো একটা কটেজের সামনে। রাতুল এতক্ষণে জিজ্ঞাসা করলো, কই নিয়ে এলি বলতো? কোনো ইনভিটেশন? এ তো রাতে কেন? কাদের বাড়ি এটা? আকাশ এত বিরক্ত হয়, তবে বেশ স্বাভাবিক বলে জবাব দেয় প্রিয়া। রাতুল চিনতে পারে না প্রিয়াটা আবার কে? কে প্রিয়া? ক আকাশ কপাল কুঁচকে তাকায় রাতুলের দিকে। রাতুল সবটা বুঝতে পারে সে কী করছে। সে কীভাবে জানবে প্রিয়াকে এত রাতে নিয়ে আসলো? জিজ্ঞাসা করলো, কি ভুল? দেখ আকাশ, আমি কোনো জ্যোতিষী নই। না বললে কেমনে বুঝবো? বল না। পেটের ভিতর গুড়গুড় করছে তো। আকাশ কিছু বলে না এবারও। গাড়ি থেকে নামে না, সে ঠায় দাঁড়িয়ে থাকে। রাতুল বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে আসে। পায়তারা করতে থাকে এদিক সেদিক। সিগারেট ধরে একটা।
এ যখন জবাব দেবে না ঠিক করেছে, তবে দেবেই না। তার হয়েছে যত জ্বালা। প্রিয়া প্যাকিং শেষ করে বই, জামাকাপড়, জিনিসপত্র নিয়ে সুটকেসে তুলে ফেলেছে। বোনের সাথে মিলে পুরো বাড়ির সব জায়গায় গুছিয়ে রেখেছে। বাড়ির মানুষ না থাকলে নিশ্চয়ই ধুলো ময়লা পড়ে যাবে। কাজ শেষে খেয়াল করলো শরীর দারুণ চোটমোট হচ্ছে, ধুলার কারণে হয়তো। ঝটপট করে শাওয়ার নিয়ে নেয়। সে প্রয়োজনীয় কাগজপত্রগুলো উল্টে পাল্টে দেখছে। পিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ায়। এখন শান্তি লাগছে। টাওয়াল হাতে নিয়ে বোরিং ভর করে দাঁড়ায়। ঝিরঝিরি বাতাস বইছে। আকাশ দোতলার কটেজে বারান্দার দিকে তাকিয়েছিল। হয়তো এই অপেক্ষায় ছিল। রুমের আলো স্পষ্ট বুঝতে পারছে মেয়েটাকে। ভেজা চুলগুলো বারবার হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছে মেয়েটা। দূরের ল্যাম্পপোস্টের আলোয় মেখে আছে মুখখানা। এত সিদ্ধ মায়াবী মুখখানা। আকাশের বুকের ভিতর টিপ টিপ শব্দ হলো। হঠাৎ মেয়েটার গলার দিকে তাকাতে তার হৃৎপিণ্ড আরো আন্দোলন শুরু করলো। মেয়েটার উপর ভারী রাগ হচ্ছে। আশ্চর্য, বারান্দায় এসেছে এত রাতে, ভেজা চুল, তাও আবার গায়ে ওড়না নেই। এই যে একজন মানুষ এর দিকে দিনদুনিয়া উথাল পাতাল হচ্ছে, তার কী হবে? ঢোক গেলে সে। এই মেয়েকে দেখলে তার কেমন গলা শুকিয়েছে, ঘামতে থাকে সে। এই যেমন এসির ভিতর থেকেও এখন দরদর করে ঘামছে। নিজের উপর দারুণ বিরক্ত ইদানিং। এই যেমন আজ এখানে কেন এসেছে, কিসের টানে, হুট করে কেন, কোনো ভাবনা চিন্তা ছাড়া 1.5 ঘন্টা হলো গাড়ির ভিতরে বসে আছে। যেটা আকাশ জাহানের চৌধুরী কল্পনা করতে পারে না সেটা হচ্ছে, এবং সে সেটা স্ব-ইচ্ছায় করছে। মেয়েটার কথা ভাবলে কোথায় যায় তার ইমেজ, তার ভাবনা চিন্তাগুলো জাদু করছে কি মেয়েটা তাকে? আকাশ সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে আবার ঘাড় কাত করে তাকিয়ে থাকে বারান্দার দিকে। প্রিয়া এতক্ষণ বারান্দায় বসে থাকা চেয়ারে গালে হাত দিয়ে বসেছে। আচ্ছা, কী ভাবছে মেয়েটা? আকাশের খুব জানতে ইচ্ছে হচ্ছে এখন। 4 নম্বর সিগারেট শেষ করে রাতুল ঠিক করে ছোটোখাটো খুন হওয়ার সম্ভাবনা থাকলে সে এখন আকাশকে জিজ্ঞাসা করবে, এখানে এমন পাহারাদার হয়ে কিসের পাহারা দিচ্ছে তারা? গাড়ি ঘুরিয়ে গাড়ির দরজা খুলতে যাবে তখনই চোখে পড়ল রাস্তার ওপাশে দোতলার কটেজের দিকে। বারান্দায় একটা মেয়ে বসে আছে। মুখটা দূরের আলোয় স্পষ্ট বোঝা যায়। থতমত খেয়ে ওঠে রাতুল। এই মেয়েকে সে কখনোই ভুলতে পারে না, সম্ভব না। এই মেয়ের দয়ায় তাদের আকাশ এহনা চৌধুরী কয়েক সেকেন্ড ড্রাইভিং ভুলে চোখের পলক ফেলতে ভুলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তার ঠিক মনে আছে। নিচু হয়ে গাড়ির ভিতরে তাকায়। হেসে উঠে সে। ঠিক ধরেছিল সে। এতক্ষণে কেন মাথায় আসেনি? ঘড়ি কাঁটার দিকে তাকায়। পাক্কা 2.5 ঘন্টা এখানে বসে আছে তারা। কোনো ভুল নেই, হিসাব। আর তার সামনে অঙ্ক তো মিলে খাপে খাপ। ফটাফট ছবি তুলে নেয়। আকাশ মেয়েটার দিকে তাকিয়ে থাকার হাসতে হাসতে গাড়িতে উঠে বসে। আকাশের যেন খেয়াল নেই। রাতুল গাড়ির হাত চাপতে গাড়ির কর্কশ শব্দ ওঠে। আকাশ চমকে হাত সরিয়ে দেয় রাতুলের থেকে। ধমকে, পাগল নাকি তুই? উফ, কী করছিস? এত রাতে কেউ হর্ন বাজায়? রাতুল বাঁকা হেসে বলল, এটা তুই বলছিস? তুই? এত রাতে হর্ন দেওয়া খারাপ, আর প্রেয়সীর বাড়ির সামনে এসে হা করে বসে তাকে লুকিয়ে থাকা খারাপ নয়? আকাশ চমকে ওঠে। সামনে নিয়ে মুখ প্রচণ্ড গম্ভীর করে বলে, উল্টোপাল্টা বকিস না, ড্রাইভিং কর। এপাশে আয়। কেন? তোর সমস্যা কী? আকাশ ক্লান্ত ভঙ্গিতে আবার হেলান দেয়। চোখ বন্ধ করে বলে, গা অবুঝ হয়ে যাচ্ছে, বল পাচ্ছি না শরীরে। নিজের এনার্জি লুজ করে নতুন ভিটামিন লাগতো। এই মুহূর্তে পসিবল হচ্ছে না, যেহেতু একটা ঘুম দরকার। আয়। আকাশ সিট বেল্টটা করে সিট বদল করে নেয় রাতুলের সাথে। এতক্ষণ আকাশের কথা মিনিং ধরতে পেরে হো হো করে হেসে ওঠে। শালা, আমাদের বলিস নষ্ট? তুই আসলে নষ্ট রে। কী কথা বললি মামা? তোর কখনো এ ভিটামিনের দরকার হবে বুঝতে দিসনি তো? রাতুলকে বকবকে কান দেয় না আকাশ। রাবিশ, ডোন্ট ডিস্টার্ব, ড্রাইভ কর। শেষ একবার বারান্দায় তাকায়। গায়ের হর্ন পেয়ে প্রিয়া চমকে বুঝছিল বই কি। এখানে যে গাড়ি এসে তা সে টের পায়নি। উঠে দাঁড়িয়ে তাকার চেষ্টা করে। তখন থেকে গাড়ির ভিতরে মানুষকে অন্ধকারে একদম বোঝা যাচ্ছে না। ধীরে পায়ে ঘরে এসে দরজা আটকে পর্দা টেনে দেয়। রাতুল বুঝলো গাড়ি ছাড়া উচিত। আকাশ গা এলিয়ে চোখ বুজে থাকে। রাতের লাইটটা দেখে মুচকি হাসে। বিষয়টা জটিল। বাঁকা গলা বলে, কেউ একজন প্রেমে পড়েছে। তা কি সে টের পাচ্ছে? অন্য সময় হলে বোধহয়
আকাশ লাথি দিয়ে বসতো রাতুলকে। কি আশ্চর্য, আজ কিছু বলছে না, উল্টে রাতুলের কথা শুনে তার বাঁ পাশের অসম্ভব বস্তুখানা দ্বিগুণ জোরে আন্দোলন শুরু করছে। তাকে আর খেপানোর সুযোগ হাতছাড়া করতে চাইল না রাতুল। মিউজিক প্লেয়ারে ফুল ভলিউমে গান ছেড়ে নিজে গলা ছেড়ে গান গেল, না জানে মেরে দিল কো কেয়া হো গয়া। আজ ঝলমলে রোদ উঠছে সকাল সকাল, শীতের আমেজ সেরকম নেই আর। আবহাওয়া অধিদপ্তর বলেছে বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল সকাল নিজেদের সুটকেস নিয়ে প্রিয়া অপেক্ষা করছে তাদের নতুন কটেজের সামনে। সে তাদের জন্য বরাদ্দকৃত রুমে চাবি আনতে গেছে। আজ সকাল সকাল তারা চলে এসেছে। এদিকটায় প্রিয়াকে গুছিয়ে দিয়ে সে আবার চলে যাবে কাজে, তার জন্য তারা আগে আগে চলে আসে। প্রিয়া এই মুহূর্তে শিয়ার একটা সুটকেসের উপর পা ছড়িয়ে বসে চানাচুর খাচ্ছে এবং সতর্ক হয়েছে শিয়া আসার শব্দ পেয়ে লাফিয়ে উঠতে হবে তো। আশেপাশে খোলামেলা না খুব একটা, এই জায়গাটা সে মোটামুটি চেনে। শিয়াকে যেদিন খুঁজতে এসেছে বোধহয় এখানকার আশেপাশে কোথাও সেন্সলেস হয়ে গেছিল। আসার রাস্তাটা সে ঠিক চেনে, সে জায়গাটা খুব সুন্দর। তাদের এলাকায় আসলে সুন্দর, মানুষজনের আনাগোনা কম, পর্যটক ছাড়া স্থানীয় বাসিন্দার হাতে গোনা। এদিকটা বোধহয় আরও নিরিবিলি। এই যেমন শিয়া তাকে 20 মিনিট বসিয়ে রেখেছে, সে বসে বসে মশাদের সাথে গল্প করছে, নিজেদের রক্ত দিয়ে সে মশাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করছে, অথচ আশেপাশে একটা মানুষের দেখা মেলেনি। রাত বেরোতে একা একা দারুণ ভয় করবে। কটেজের মধ্যে এক চক্কর ঘুরে এসেছে পরপর একটু দূরে 5-6টা কটেজ, সবগুলো পর্যটকের জন্য। তবে আপাতত এটা তাদের, তাদের বলতে শিয়াদের অফিস থেকে কাজ শেষ হওয়া পর্যন্ত ভাড়া নিয়েছে নেওয়া হয়েছে। তাদের কটেজগুলো বাকিগুলো থেকে একটু দূরে, দোতলা তলা কটেজ, নিচতলার ড্রয়িং প্লেস, স্টোর রুম, ছোটোখাটো গ্যারেজ, আর দোতলার মোট 11টা রুম। বারান্দা থেকে দূরে পাহাড়গুলো দারুণ ভিউ দেখা যায়। আশেপাশে পাহাড়, সবুজের মাঝে তাদের কটেজগুলো। রাতুল, আমার রুমের চাবিটা। শিয়ার ডাকে রাতুলের পকেট থেকে চাবিটা বের করতে গিয়ে এগিয়ে এসে, এসে গেছিস তুই এত তাড়াতাড়ি? সেও এগিয়ে এসে রাতুলের প্রশ্নের জবাবে বলে, আমার বোনটার কথা বলেছিলাম না, ওর তো সামনে এক্সাম, সকাল সকাল আসলে আমি গুছিয়ে দিয়ে ওর পড়ার ব্যবস্থাটা করে দিয়ে যেতে পারি। তাছাড়া আবার ওকে আনতে যেতে হবে, ঝামেলা, তাই চলে আসলাম। সমস্যা হবে কি কোনো? রাতুল হাত নেড়ে বলে, আরে সমস্যা? সমস্যা কি, রুম তো রেডি, আগে চলে এলি তাই বললাম আর কি। এই নে, দোতলা 7 আর 8 নম্বর রুম তোদের। সে ব্যস্ত হয়ে বলে, আমাদের একটা রুম হলেই হয়ে যেত। রুমগুলো ঠিকঠাক, কিন্তু বেডগুলো দুজনের জন্য ছোট হয়ে যেত। তাছাড়া ওইদিকের রুমগুলো তো একটা ভিতরের দিকে আর একটা যাওয়ার আছে, তাই ভাবলাম তোদের দু বোনের এটাই পারফেক্ট, একটু ম্যানেজ করে নে। আরে ঠিক আছে, সমস্যা নেই। রাতুল সাথে হাঁটা ধরে, চল তোদের দিয়ে আসি, জিনিসপত্র আছে তো, তোর না গেলে চলতো, ভারী তেমন কিছু নেই। রাতুল শিয়া যখন কটেজের সামনে এসে পিয়া তখন চানাচুর শেষ করে বাদামের ঠোঙ্গা নিয়ে বসেছে। বোনকে আসতে দেখে সুটকেস করে তার সুটকেসের উপর থেকে সরে দাঁড়ালো, না হলে একটা মারও বাইরে পড়তো না। রাতুল, এটা আমার বোন প্রিয়া। রাতুল আকাশকে মেসেজ করে জানাচ্ছিল শিয়ার আসার কথা। ফোন থেকে হাসি মুখে প্রিয়ার দিকে তাকাতে সে স্তম্ভিত হয়ে গেল, হা হয়ে গেল তার মুখ। এই মেয়ে শিয়ার বোন, বলে কি এতক্ষণে কি শুনল? এবার এইচএসসি দিবে প্রিয়া, এটা আমার ফ্রেন্ড, অবশ্য এখন আমার অফিসের সিনিয়র। রাতুল, আসসালামু আলাইকুম ভাইয়া। রাতুল কোনো মতে সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। তুমি প্রিয়া? জি, প্রিয়া নিশা রহমান। রাতুল এখনো ঘর থেকে বেরোতে পারেনি। আকাশ কি জানে না কথা, প্রিয়া যে শিয়ার বোন? জানে না বোধহয়, অবশ্য জানলে বা কি। আকাশ রাত 10 জনের মতো চিৎকার করে নিশ্চয় তাদেরকে জানাতে আসবে না, সে যতই বড় হোক কেন। সে আকাশের থেকে এটা আশা
করে কিভাবে। ব্যাগগুলো হাতে নেয় রাতুল আর শিয়া। উপরে উঠে আসে, রুমগুলো খুলে দেয়। দারুণ সুন্দর। শিয়া আর প্রিয়ার রুম আলাদা হলেও ভিতর দিকে একটা দরজা। বাড়ির রুমগুলোর মতো প্রতিটি রুমের সাথে লাগোয়া বারান্দা, বাথরুম। বারান্দার সামনে খোলা মেঘাচ্ছন্ন আকাশ, দূরে ভাসা ভাসা পাহাড়। অসাধারণ দেখতে। প্রিয়া খুশিতে লাফিয়ে ওঠে। আমার খুব পছন্দ হয়েছে আপু। হে হে। এখন আমরা নিজের রুম। ভুলেও নক করবি না, ঢুকবি না বাড়ির মতো, বুঝলি? সে বোনের সাথে হেসে ফেলে। বেশ তো, দেখবো আমাকে ছাড়া কতটা গুছিয়ে রাখিস। এই তো দেখবো। রুমের মতো পাখির বাসা করেছে, এলোমেলো কাপড়ের স্তূপ। প্রিয়া বোনের কথায় মুখ বাঁকায়, প্রতিবাদকে মোটেও না। দেখবি আমি কত সুন্দর করে গুছিয়ে ফেলি। বারান্দায় গাছ দিয়ে ডেকোরেশন করে ফেলবো। একটা অ্যাকোরিয়াম বসো, বুঝলি আপু? মন খারাপ করিস না, তোরটাও গুছিয়ে দেবো। আর আমারটা? রাতুল হাসি মুখে জিজ্ঞেস করে। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, আমারটাও গুছিয়ে দিতে হবে কিন্তু। ইনফ্যাক্ট আমাদের সবার রুম সাজিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। দেবে তো? আমি কিন্তু তোমার বোনের বেস্ট ফ্রেন্ড ছিলাম। ছিলেন, এখন নেই? এখন আছি। ঠিক আছে, বড় ভাইয়ের জন্য এটুকু করাই যায়। রাতুল হাসে, মুগ্ধ হয় মেয়েটার কথায়। মেয়েটা দারুণ মিশুকে। আকাশটার পছন্দ আছে। তাই বলি, শুধু চেহারা নিশ্চয়? আকাশ ঘায়েল হয়নি অন্য কিছুতে। বেশ। আমার ছোট একটা বোনের অভাব। শিয়া তো সেম এজের হলো, ছোট বোন হতে রাজি ছিল না কখনো। সে বড় বোনের অধিকার ফলাতে ব্যস্ত সবসময়। এবার না হয় ছোট বোনের ইচ্ছাটা পূরণ হলো। প্রিয়া হেসে গোছাতে চলে যায়। শিয়া রাতুল বের হবে এখন। সে বোনকে ডেকে বলে, প্রিয়, রুমে থাকিস। আশপাশে তো চেনা নেই, একা একা তোর কিন্তু বের হওয়ার দরকার নেই, পড়তে বস। আমি ফিরে সব গুছিয়ে ফেলবো। আর বক্সে খাবার আছে, খেয়ে নিস। রাতুলের সায় জানে, হ্যাঁ, একা কোথাও বের হবে না। আজকের মতো খাবার ম্যানেজ করে নিও। বাকিরা চলে আসলে কাল থেকে নিজেই বুয়া রান্না করবে, নো টেনশন। আপনারা কোথায় থাকেন ভাইয়া? এখানে আমাদের একা থাকতে ভয় করবে তো? প্রিয়ার প্রশ্নে রাতুল বলে, আমরা এখনো আসিনি, তোমরা ফার্স্ট আর কি। আমরাও আসবো পাশের রুমগুলোতে, ওগুলোতে উঠবো। তারপর ফ্যামিলির মতো সবাই আশেপাশে থাকলে তোমার ভয় করবে না। আজকের দিনটা ম্যানেজ করো, সবাই রাতের মধ্যে চলে আসবো হয়তো। শিয়া আর রাতুল দাঁড়ায় না। প্রিয়া বই খাতা বের করে টেবিল সাজাতে থাকে। আকাশ অফিস থেকে ফিরে সকালে গুছিয়ে রাখা জিনিসপত্র নিয়ে নতুন কটেজের উদ্দেশ্যে বের হয়। অয়নের রুমের সামনে এসে নক করে। অয়ন রেডি হয়ে আসে। আকাশকে দেখে অয়ন চোখ কুঁচকে প্রশ্ন করে, রাতে ঘুমাসনি? আকাশ পাল্টা বলে, আমাকে বলছো? আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে রাতে ঘুমায়নি। অয়ন দরজা লক করে আকাশের কাঁধে ডান হাত রেখে হাতে সুটকেস টানতে টানতে বলে, না তেমন কিছু না, হয়েছে ঘুম। খুব একটা হয়নি। এই যা, মায়ের ফোন ধরছো না কেন? অয়ন চুপ করে থাকে। কী যে বলবে। মায়ের সাথে কথা বললাম, মা তো ঠিক বুঝে যায় তার মনের খবর। হাজারটা প্রশ্ন করা শুরু করে। তখন তার তো মায়ের সেই ছোটবেলার মতো মাথা রেখে খুব করে কাঁদতে মন চায়। তখন মাকে কোথায় পাবে? এখন বয়সের পর এভাবে কীভাবে মনের কষ্ট প্রকাশ করবে সে? দুজনের জিনিসপত্র গাড়ি তুলে আকাশ অয়নের দিকে গাড়ির চাবি উঁচু করে দেখিয়ে প্রশ্ন সুযোগ তাকায়। অয়ন মাথা নেড়ে না করে। আকাশ গাড়ি চালাতে বলে। গাড়ি কটেজের দিকে সরু পাহাড়ি রাস্তায় ঢুকতে আকাশ জানলা নামিয়ে দেয়। হালকা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে। চারপাশে সবুজ, মাঝে মাঝে কুয়াশা নামছে। অয়ন চুপচাপ বসে আছে পাশের সিটে। এ জায়গা বেশ আলাদা। প্রথমে খুব একটা ভালো লাগেনি, তবে এখন সেরকম খারাপ লাগে না, তাই না? আকাশ আনমনে বলে ওঠে। অয়ন হালকা মাথা নেয়। হুম। কথা এখানেই থামে। দুজন নিজের চিন্তায় ডুবে যায়। আকাশ চোখ বারবার রাস্তার বাঁক পেরিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু মনটা কেমন যেন আগেই এসে পড়েছে এই কটেজে। সে হয়তো জানেই না সকাল থেকে কেমন অদ্ভুত অস্থির লাগছে তার। কিন্তু বেহেমন এ নিয়ে হাজারবার ধমক দেওয়া হয়েছে। মন তার কথা শুনলেই তো। কটেজগুলোর সামনে গাড়ি থামাতে দূর থেকে দোতলা কটেজটাও চোখে পড়ে। বাকি কটেজটার থেকে একটু দূরে তাদেরটা। আকাশ গাড়ি থামিয়ে ইঞ্জিন বন্ধ করে কয়েক সেকেন্ড নামে। নামবি তো নাকি? অয়ন জিজ্ঞাসা করলে আকাশ মাথা নাড়ে। হ্যাঁ, জিনিসপত্র রেখে আসছি। অয়ন গাড়ি থেকে নেমে আকাশের হাত থেকে গাড়ির চাবিটা নেয়। ব্যাগগুলো এগিয়ে দিতে দিতে, আমি ব্যাগ নিয়ে যেতে পারবো। আমি এখানে আর উপরে যাব না। অলরেডি অনেক দেরি হয়েছে। হাসান ফোন দিচ্ছে বারবার।
তুই ধীরে সুস্থে আয়। ভাইয়ের কথায় আকাশ ছায়া জানে, অর্থাৎ সেই গাড়ি নিয়ে যাবে ব্যাগগুলো। অয়ন গাড়ি নিয়ে চলে যেতে পিছন ঘুরে কটেজের দিকে হাঁটা দেয় আকাশ। ঠিক তখনই দোতলার বারান্দা থেকে হালকা একটা নড়াচড়া দেখতে পড়ে যায় তার। আকাশ স্বাভাবিকভাবে তাকিয়ে ফেলে উপরের দিকে। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে একটা মেয়ে। হালকা রঙের ওড়না বাতাসে দুলছে, চুলগুলো কাঁধের পাশে এসে পড়ছে, হাতে একটা বই, যদিও বইয়ে মন নেই। দূরে তাকিয়েছে। এক মুহূর্তের জন্য আকাশ থমকে যায়। এই মুখটা, এই চোখ দুটো, মস্তিষ্ক দ্রুত হিসাব কষতে থেকে। এ অনুভূতিতে আকাশ এখন আজ বিরক্ত। না, বিরক্ত বলা যায় না, নয়তো কি? তবে কি এটা? রাতুলের ভাষায় সে প্রেমে পড়ছে, সত্যি কি না অসম্ভব? ঠিক তখনই প্রিয়ার নিচে দিকে তাকাতে আকাশের চোখে চোখ পড়ে। চোখাচোখি হয় দুজনে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড। প্রিয়ার বুকের ভিতরটা কেমন করেছে, সে চিনতে পারে সামনের মানুষটিকে। ভুল হওয়ার সুযোগ নেই। সেদিন জঙ্গলের ধারে সেন্স হওয়ার আগে ঝাপসা মুখটা, মাঝ রাস্তায় ঘোর অন্ধকারে এই মানুষটার নিঃশ্বাস আশ্রে পড়ছিল তার চোখে মুখে। এ জীবনে প্রথম কোনো পুরুষের বুকে আশ্রয় পেয়েছিল। সে শরীরের ঘান তার মাথার করে চায়নি। ইস, কী সব ভাবছে! নিজের বেয়াদব আখ্যা দিয়ে প্রিয়া তাড়াতাড়ি করে রেলিং থেকে সরে যায়, বুক ধুকপুক করতে। এটা সম্ভব না। এমন হচ্ছে কেন তার সাথে? এই খিটখিটে লোকটা সামনে এলে এমন হয়, আশ্চর্য! আকাশ ধীরে চোখ সরে, স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে ভিতরে চলে আসে। আকাশ ব্যাগগুলো নামিয়ে নিজের রুমের দরজা খুলে রেখে দরজা বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর কেমন একটা টিপ টিপ শব্দ হচ্ছে। ব্যাগগুলো বিছানার পাশে রেখে জানলার কাছে গিয়ে দাঁড়ায়। পাশের বারান্দাটা, ওটাই প্রিয়ার রুম, পর্দাটা না। নিজের রুমে প্রিয়া দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছে। হাতের বইটা কখন যে মেঝেতে পড়ে গেছে সে খেয়াল করেনি। বুকের ধুকপুকানিটি এখনও থামেনি। এই লোকটাকে দেখলে তার উলটপালট অবস্থা হয় কেন? এই চিন্তায় মরে যাচ্ছে কেন? নিজেকে সামনে নিয়ে টেবিলের কাছে গিয়ে বসে খাতা খুলে কলম হাতে নেয়। কয়েকটা অঙ্ক লেখে, কেটে দেয়, আবার লেখে। না, কিছুতেই মন বসছে না। হঠাৎ দরজার অপর পাশ থেকে হালকা একটা শব্দ আসে, করিডোরে পায়ের শব্দ। প্রিয়া তখনই চমকে যাবে, হাতের কলম থেমে যায়। ঠিক তখনই দরজা নক করার শব্দ হলো, টুং টুং। প্রিয়া কাঁপা গলায় প্রশ্ন করে, কে? বাইরে থেকে পরিচিত কণ্ঠ বিশিষ্ট আমি। প্রিয়া ঠায় দাঁড়িয়ে উঠল। আমিটা আবার কে? আকাশ বিরক্ত হয়। তার কণ্ঠ এই মেয়ে চেনে নাকি? তাছাড়া জানেই তো কটেজে একমাত্র এখন সেই আছে। অযথা কে কে করার কে আছে? প্রিয়া স্পষ্ট বুঝতে পারে বাইরে আকাশে দাঁড়িয়ে আছে। তার বুকটা আরও যেন ধুক ধুক করে উঠছে যেন। সে উঠে দরজার দিকে এগোয়, কিন্তু খোলে না। কিছু বলবেন? কণ্ঠটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে সে। দরজা না খোলা কী ধরনের বেয়াদবি! প্রিয়া এবার দরজা খুলে দেয়। বলুন। আকাশ ভুরু পাকিয়ে তাকিয়ে রয়। মেয়েটা আস্ত বেয়াদব, কেমন কাটকাট করে জিজ্ঞাসা করছে, বলুন। আশ্চর্য! গম্ভীর গলা বলে, তিরিং বিরিংয়ের স্বভাব আছে তো আগেই টের পেয়েছি। একা একা বের হবে না এখান থেকে। আকাশের কথা দুপা তেড়ে আসে প্রিয়া। কোমরে 2 হাত রেখে মুখে একরাশ এনে বলে, কে তিরিং বিরিং করে? কখন করলাম? এমনি এক কথা বলবেন না, মহা বেয়াদব মেয়ে তো। তেড়ে আসছো কার দিকে? পিছিয়ে দাঁড়াও। দাঁড়াবো না। আমার পা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত তোমার? পা কেটে ধরিয়ে দিব। তোমার পা 2 হাত নিয়ে তাদের নিজের সিদ্ধান্তের ডিকশনারি বাংলা অনুবাদ করে বুঝিয়ে দেবো। রাবিশ! আকাশের ধমকে আবার হুড়মুড় করে পিছিয়ে গেল প্রিয়া। যা বললাম কানে ঢুকিয়ে নাও ভালো করে। কিছু হলে সে দায় আমার ঘাড়ে এসে পড়বে। এই এরিয়া এখন আমার আন্ডারে। অযথা ঝামেলা না বাড়াতে চাইলে রুমে থাকবে। আকাশ প্রিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট করে চলে যায়। আস্ত একটা রাক্ষস। দেখতে হিরো হিরো হলে কি হবে, মন থেকে পুরো ভিলেন। বিড়বিড় করতে করতে ঠাস করে দরজা আটকে দিল প্রিয়া। আকাশ প্রিয়া পর্ব 2। রাত্রে সাজের মেয়াটা দিব। আর আকাশ প্রিয়াটাও কন্টিনিউ আসবে, সাজের মায়াটাও চলবে। আর উন্মাদনাটা অনেকদিন পর পর আসবে, ধরো সপ্তাহখানেক পর পর। আকাশ প্রিয়াটা পুরোটাই প্লে লিস্টে।